আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা চারটা টপিক নিয়ে বিস্তারিত পড়ব। প্রথম টপিকটা হলো ভাই ড্যাংলিং মডিফায়ার, যেটাকে আমরা ইলজিক্যাল মডিফায়ার বা মিসপ্লেসড মডিফায়ার আকারেও চিনে থাকি। সেকেন্ড টপিকটা সাবজাংটিভ, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব প্রশ্ন আসে। কন্ডিশনাল থেকে তো আমরা বলতে পারি নিশ্চয়ই প্রশ্ন আপনি পাবেন যেখানে পরীক্ষা দিবেন না কেন। এবং আর্টিকেল একটা সহজ, মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা পড়ে ফেলবো চারটা টপিকের বিস্তারিত। চলেন আমরা শুরু করি বিসমিল্লাহ করে। আমি শুরুতে আপনাকে বলবো ভাই, ড্যাংলিং মডিফায়ার বা ইলজিক্যাল মডিফায়ার কথাটার মানে কি চিন্তা করেন তো। ইয়েস, ড্যাংলিং মানে হলো ভাই বোন ঝুলন্ত, অথবা এই যে ইলজিক্যাল মডিফায়ার, ইলজিক্যাল কথাটা কি? অযৌক্তিক। আর একটা নাম বলেছিলাম কি যেন, মিসপ্লেসড মডিফায়ার, মানে ঠিকমতো বসে না এমন একটা মডিফায়ার। এখন এটার এত সংজ্ঞা বা অনেক কিছু পড়ার আমাদের দরকার নাই। মূল আইডিয়া যেটা, সেটা হলো বাক্যে কেমন আপনি পাবেন। পরীক্ষা যখন প্রশ্ন পাবেন, আমি আপনাকে অবশ্যই দেখাবো, এরকম হবে কমা দিয়ে আরেকটা ভার্ব, লুক। আপনি মোস্টলি যেমনটা পাবেন, এই পাশে পুরো বাক্য পাবেন, আর কমা দিয়ে এই আগে যতটুকু পাচ্ছেন যে কথাটা হবে, এখানে বাক্যাংশ পাবেন। মানে এখানে আপনি কখনোই পূর্ণ বাক্য পাবেন না। আপনি আইদার দুটো অ্যাজেটিভ পাইবেন, অথবা একটা অ্যাজেটিভ পাইবেন, অথবা দুটা অ্যাডভার্ব পাবেন, বা একটা নাউন পাবেন। তার মানে আপনি এখানে বাক্যের অর্ধেক পাবেন, অবশ্যই পুরো বাক্য পাবেন না, এখানে পুরো বাক্যটা পাবেন। এখন আমাদের খেলাটা কেমনে খেলতে হবে? খেলাটা খেলতে হবে, এই কমার আগে যে কথাটা থাকবে, আবার বলছি, মিসপ্লেসড মডিফায়ার, ইলজিক্যাল মডিফায়ার অথবা ড্যাংলিং মডিফায়ার, এই টপিকটা খেলার সহজ উপায় হলো, প্রথমত চিনবেন কমা দিয়ে দুটা পার্ট থাকবে। কমার পরবর্তী বাক্যটা পুরো থাকবে, আর কমার আগে একটা অপূর্ণাঙ্গ থাকবে। এখানে একটা দুটো অ্যাজেটিভ, অ্যাডভার্ব, আইএনজি, ইনফিনিটিভ, পার্টিসিপল কিছু একটা থাকবে। এখন কমার আগে যে কথাটা, এই কথাটা দ্বারা যারে বোঝানো হয় ভাই বোন, কমার পরে সরাসরি সেই থাকবে। যদি এখানে কোনো ব্যক্তিকে রেফার করে, অবশ্যই কমার পরে ব্যক্তি থাকবে। এখানে যে কথাটা বলা হবে, এই কথাটা যদি কোনো একটা ফলকে রেফার করে, নিশ্চয় আপনি এখানে একটা ফল পাবেন। কথাটা ক্লিয়ার ভাই? খেলতে থাকলে আমার কথা আরো ক্লিয়ার বুঝবেন। আসেন এক্সাম্পল দেখেন ভাই, প্রথম কথা কি বলছিলাম, বাক্যাংশ মানে কমা দিয়ে দুটা পার্ট পাবেন। কমার পরবর্তী বাক্যটা পুরো বাক্য, একবার সম্পূর্ণ একটা বাক্য, সাবজেক্ট পাবেন, ভার্ব পাবেন, সব পাবেন। কিন্তু কমার আগের যে কথাটা এটা একটা অপূর্ণাঙ্গ কথা। এখানে আপনি আইনযুক্ত শব্দ পাবেন, ইনফিনিটিভ পাবেন, জিরান পাবেন, পার্টিসিপল পাবেন, অ্যাজেটিভ পাবেন, অ্যাডভার্ব পাবেন, নাউন পাবেন অপূর্ণাঙ্গ কথা। আসেন সেকেন্ড কথা কি বলছিলাম ভাই, কমার আগে কথাটা দ্বারা যারে বোঝানো হয়, কমার পরে সেই বসা থাকবে। এখন আসেন ওয়াইল্ড ওয়াকিং, আপনি চিন্তা করেন তো ভাই, হাঁটার কাজটা কার? মানে মরা গরুর নাকি কোনো মানুষের? নিশ্চয় কোনো মানুষের। তাহলে এটাতে আমরা বলছি ভাই মিসপ্লেসড মডিফায়ার, এটা ভুল। কি লিখতে হবে? ওয়াইল্ড ওয়াকিং, হাঁটার কাজটা কোনো ব্যক্তির, ফলে এই যে এখানে ব্যক্তি থাকবে, মানে কমার পরে অবশ্যই ব্যক্তিই থাকবে। এটুকু আমার মূল কথা। তারপর লিভিং দ্য হাউস, দ্য ফ্রন্ট ডোর ওয়াজ লকড। চিন্তা করেন, বাড়িটা সারিয়া, এই সারার কাজটা কার? মানে বাড়ি ত্যাগ করছে, ত্যাগ করার কাজটা কি ফ্রন্ট ডোরের কোনো ব্যক্তির? নিশ্চয়ই বাড়ি ত্যাগ করছে, বাড়ি সাইরা গেছে কোনো ব্যক্তি। এই কমার পর একজন ব্যক্তি বসা থাকতে হবে ভাই। ব্যক্তি যেহেতু বসা নাই, এই জন্য এটা আমরা বলছি মিসপ্লেসড, ড্যাংলিং অথবা ইলজিক্যাল মডিফায়ার। কথা ক্লিয়ার ভাই? ফলে আপনি কি লিখতে হবে? লিভিং দ্য হাউস, এই বাড়ি ছাড়া কাজটা করছে যে, কমার পরে সেই বসা থাকবে, আমরা আই লিখেছি। কথা ক্লিয়ার? খুব সহজ একটা জিনিস। প্রশ্ন সমাধান করতে গেলে দেখবেন আপনি কত প্রশ্ন আসছে বাংলাদেশের বিভিন্ন চাকরি ভর্তি পরীক্ষায়, এবং কথা এতটুকুই, বাক্যের দুটা পার্ট থাকবে, কমা দিয়ে যুক্ত। কমার পরবর্তী কথাটা পূর্ণাঙ্গ একটা বাক্য, কমার আগে অপূর্ণাঙ্গ কথাবার্তা। খেয়াল করতে হবে, কমার আগের কথাটা দ্বারা, অপূর্ণাঙ্গ কথাটা দ্বারা যারে বোঝানো হয়, কমার পরে সরাসরি সেই বসবে। এটুকু বুঝলে আপনি অনেক প্রশ্ন সমাধান করতে পারবেন। কারেকশন মোডে আসে নর্মালি এই প্রশ্নগুলো। আসেন আমি আপনাকে প্রশ্ন তো দেখাইতে হবে, তাই না? এগুলো পরীক্ষা আসছে, সমাধান করেন তো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ভাই দেখেন, হিয়ারিং দ্য গুড নিউজ, কমা আই ওয়াজ হ্যাপি। আপনি কমা দিয়ে দুটা পার্ট পাবেন, কমার পরে পূর্ণাঙ্গ বাক্য, কমার আগে অপূর্ণাঙ্গ কথা। কমার আগের কথাটা দ্বারা যারে বোঝানো হয়, কমার পরে সেই বসা থাকবে। আপনি প্রথম প্রশ্নের উত্তরে কি ভাবছেন? কমার আগের অপূর্ণাঙ্গ কথা, কমার পরে পূর্ণাঙ্গ কথা। তাহলে দেখেন ভাই,
হিয়ারিং দ্য গুড নিউজ, আমরা সবগুলো অপশনে হিয়ারিং কথাটা পাচ্ছি। এখন বলেন হিয়ারিং এর কাজটা কার, কোনো ব্যক্তির নাকি হ্যাপিনেসের? নিশ্চয়ই কোনো ব্যক্তির। এখন চারটা অপশনে আপনি ডি নম্বরে কি মাইন্ড শব্দটাকে আমরা সাবজেক্ট আকার নিতে পারি না, ফলে বাদ। সি নম্বরে হ্যাপিতে কোনো ব্যক্তি এখানে আসলে বোঝাচ্ছে না, হ্যাপি অর্থ সুখী বোঝাচ্ছে। হ্যাঁ, যদি হ্যাপি এমন হইতো, এই হ্যাপি কোনো ব্যক্তির নাম বুঝাইতো, তখন আমরা বুঝতাম হ্যাপি ওয়াজ হ্যাপি, এমন কিছু একটা দিলে আমরা নিতাম। বাট এখানে কিন্তু হ্যাপি শব্দটা কোনো ব্যক্তিকে রেফার করছে না, ফলে বাদ। বি নাম্বারে সেম ইস্যু, আপনি এখানে হ্যাপিনেস লেখা আছে, আমাদের একটা ব্যক্তি লাগবে, ব্যক্তি কথা লেখা আছে, কিন্তু এ নাম্বার সেন্টেন্স আই ওয়াজ হ্যাপি। তাহলে হিয়ারিং দ্য গুড নিউজ আই ওয়াজ হ্যাপি, গুড নিউজটা শুনে আমি সুখী। এবং আমি আরেকটা কথা বলি ভাই, এতক্ষণ যে রুল বুঝাইছি এটা তো খুব সহজ ছিল নিশ্চয়ই, পাশাপাশি আমি একটা কথা বারে বারে বলছি আপনাদেরকে, বলেন তো কোন কথাটা? ভাই রিডিং পড়ার অভ্যাস করেন, এটা আপনাদের ম্যাজিকলি হেল্প করবে। যদি আপনার রিডিং পড়ার অভ্যাস থাকে, অটোমেটিকলি এই টাইপের প্রশ্ন আসলে আপনি নিয়মকানুন ছাড়া রিডিং পড়লে বুঝবেন কোনটা কারেক্ট আনসার। এখানে কোনো ট্রিক্স আর টিপস লাগবে না তখন আপনার। সেকেন্ড প্রশ্নে আসেন, ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্স। দেখেন ভাই, কমা দিয়ে অপূর্ণাঙ্গ কথা আর এই পাশে পূর্ণাঙ্গ কথা। এখন কমার আগের কথাটা তারা কারে বুঝাইছে, যারে বুঝাইছে সে কমার পরে বসবে। ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড, ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্স কোন ব্যক্তির বুঝাইতেছে ভাই, বুঝতেছেন এই কথাটা? ব্যক্তির বুঝাচ্ছে, তাই না? ব্যক্তির যেহেতু বোঝায়, আপনি কমার পর একজন ব্যক্তি খোঁজেন, কোন জায়গায় আছে ভাই? দ্য টাস্ক ব্যক্তি না, ইট ব্যক্তি না, ইট ব্যক্তি না, সাবজেক্ট আছে আই, শেষ। উত্তর হচ্ছে আমাদের সি। ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড, আই থট দ্য টাস্ক ইজি, দ্য টাস্ক ওয়াজ ইজি বা টাস্ক ইজ ইজি, এরকম কিছু একটা ভার দরকার ছিল। বাট পরীক্ষা যেমন আসছে আমি তেমন দিয়ে দিলাম, প্যারা নিয়েন না। কথা ক্লিয়ার? নিশ্চয়ই ড্যাংলিং মডিফায়ার আপনারা বুঝে গেছেন। তাহলে আমরা প্রথমের উত্তর পাইছি ভাই হিয়ারিং দ্য গুড নিউজ আই ওয়াজ হ্যাপি, সেকেন্ডের উত্তর পেয়েছি ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্স আই থট দ্য টাস্ক ওয়াজ ইজি। ওকে, এরপরে করেন 3-4 সেম টপিক। দেখেন কত প্রশ্ন আসছে, আমি শুধু কয়েকটা আপনাদের দেখাচ্ছি টপিকটা ক্লিয়ার করার জন্য, কারণ এই টপিকের কোনো রুলস রেগুলেশন নাই, যদিও বইগুলোতে রুলস রেগুলেশন লেখা থাকে। আসেন, ওয়াকিং ইন দ্য পার্ক। ভাই চিন্তা করেন, হাঁটার কাজটা কার? কমার আগে অপূর্ণাঙ্গ বাক্য, কমার পরে পূর্ণাঙ্গ বাক্য। হাঁটার কাজটা কোনো ব্যক্তি করছে নাকি সাপে করছে? আপনি একটু বুঝে শুনে পড়েন, আপনি বুঝলে বুঝবেন। পার্কে হাঁটার সময়, পার্কে হাঁটে নিশ্চয় কোনো ব্যক্তি, তাই না? পার্কে তো সাপ হাঁটে না, মানে এই কথাটা আমরা সাপের সাথে বলি না। তাহলে পার্কে হাঁটছে কোনো ব্যক্তি, তাহলে আপনি কমার পরে ব্যক্তি খুঁজবেন। ব্যক্তি আছে কিন্তু এক জায়গায়, এই দুই জায়গায় ব্যক্তি আছে। এবার আমার ওই কথাটা আবার কাজে লাগবে। আমি যে কথাটা বলি ভাই, বাক্য বুঝে পড়ার অভ্যাসও কইরেন প্লিজ। মানে যে বাক্যটাই পড়ছেন একটু অর্থ বুঝে পড়লে আপনার জন্য সুবিধা না ভাই? আপনি ট্রান্সলেশন নামে একটা টপিক আছে যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, সেটা কিন্তু অটোমেটিকলি পারবেন। আর আমরা কি শুধু পরীক্ষা দিয়ে আমাদের জীবন শেষ? অ্যাডমিশন, চাকরি বাকরির পরেও কিন্তু আমাদের জীবনের সব জায়গায় এই ইংলিশে কথা বলতে পারা, ইংলিশ শুনে বোঝা, ইংলিশ রিডিং পড়ে যেন বুঝতে পারি, ইংলিশ ভালো লিখতে পারাটা খুব দামি অভ্যাস, মানে দামি গুণ। তাহলে আপনি প্রথম বাক্যটারে ভুল বলবেন, যদিও সাবজেক্ট আছে। কারণ কি? পার্কে হাঁটার সময় বা হেঁটে হি ওয়াজ বিটেন, মানে সে কামড়াইছে, মানে হি ওয়াজ বিটেন মানে তারে কামড়ানো হয়েছে বাই আ স্নেক, নাকি হি বিট আ স্নেক? আমি কিন্তু ভুল বলে ফেলছি ভাই, ব্যাখ্যাটা কি হবে না। এবার 3-4 করেন সেম টাইপের প্রশ্ন। ওয়াকিং ইন দ্য পার্ক, কমা হি ওয়াজ বিটেন বাই আ স্নেক। দেখেন বাক্যের এক পাশে অপূর্ণাঙ্গ কথা, বাক্যের কমার পরে পূর্ণাঙ্গ কথা থাকবে। অনেক প্রশ্ন আপনি পরীক্ষায় এসছে পাবেন, যে কোনো বই ধরে খুললেই দেখবেন এই টপিকটা থেকে অনেক প্রশ্ন আসছে, কারেকশন মুডে মোস্টলি। আসেন ভাই, ওয়াকিং কাজটা করছে কে? কোনো সাপে নাকি কোনো ব্যক্তি? পার্কে হাঁটে কথাটা কিন্তু আমরা কোনো ব্যক্তির অ্যাট্রিবিউট করতে পারি, সাপের না, তাই না? তাহলে কমার পর আপনি ব্যক্তি খুঁজবেন। দেখেন ভাই, ব্যক্তি আছে এখানে, ব্যক্তি আছে এখানে, দুই জায়গায় ব্যক্তি আছে। এখন আপনি কোনটারে নিবেন? আপনার নিশ্চয় অর্থ বুঝে পড়ার অভ্যাস আছে, না থাকলে করবেন প্লিজ। আপনি যদি সি নাম্বার নেন তাহলে অর্থ কি হয়? পার্কে হাঁটার সময় হি বিট আ স্নেক, সে কামড়াইছে একটা সাপেরে। সে কি একটা সাপের কামড়ায় ভাই? মানুষের সাপের কামড়াইছে এই কথাটা আমরা শুনি না, সাপে মানুষের কামড়াইছে। তাহলে আমরা উত্তর নিতে পারবো এই যে এই নাম্বারটাকে, হি ওয়াজ বিটেন, তারে কামড়ানো হইছে বাই আ স্নেক, একদম সাপের দ্বারা, মানে সাপে তারে কামড়াইছে, পেসিভ মুড লাগবে। ফলে উত্তর আমরা এই নাম্বার নিচ্ছি।
আসেন 4 নম্বরে সেম টাইপের কোশ্চেন ভাই, এগুলো সব এই টাইপের কথাবার্তা আমি যা বলেছিলাম, বাক্যে কমা দিয়ে দুই পাশ থাকবে, কমার আগে অপূর্ণাঙ্গ কথা, কমার পর পূর্ণাঙ্গ সেন্টেন্স। কমার আগের কথাটা যারা যারে বোঝানো হয়, কমার পরে সেই বসবে নোয়িং লিটল আলজেব্রা বা অ্যালজেব্রা, মানে অল্প অ্যালজেব্রা জাইন না। তাহলে জানাজানির কামটা করে কে ভাই কন্তানরা? কোনো ব্যক্তি, তাই না? তাহলে সাবজেক্ট আপনি কমার পরে একটা জায়গা খোঁজেন যেখানে সাবজেক্ট আছে, মানে ব্যক্তি আছে। সি নাম্বার, নোয়িং লিটল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম। আমি জানি এটা আপনার জন্য এখন খুব সহজ হয়ে গেছে ভাই। উত্তরের প্রথমটাতে আমরা এ পেয়েছি, ওয়াকিং ইন দ্য পার্ক হি ওয়াজ বিটেন বাই আ স্নেক। আর 4-এ আমরা পেয়েছি নোয়িং লিটল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম। কামিং ব্যাক, সাবজাংটিভ। সাবজাংটিভ টপিকটা পরীক্ষার জন্য খুব দামি একটা টপিক। পরীক্ষায় প্রায়শ প্রশ্ন দেখা যায়, মোস্টলি অ্যাডমিশন টেস্টের জগতে যদি বলি, আমাদের চট্টগ্রামে প্রায়শ প্রশ্ন দেখা যায় অলমোস্ট সব ইউনিটেই। ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে কেনার জন্য খুব বেশি প্রশ্ন আসে, সাজেস্ট শব্দটা ব্যবহার করে বিশেষ করে। আবার জাহাঙ্গীরনগরের প্রশ্ন দেখা যায়। মোটা দাগে টপিকটা ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে পড়বেন, খুব সহজ। সাবজাংটিভ টপিকটার আমরা বলি একটু ঘাটতারা টাইপের টপিক, যে গ্রামারে কোনো নিয়ম কানুন মানে না। এটা দ্বারা এমনটা বোঝায়, সাবজাংটিভ কিছু ওয়ার্ড আছে, এগুলো দ্বারা এমন বোঝায় কেউ চায় অন্য কেউ কিছু একটা করুক, মানে কেউ চান অন্য কেউ কিছু একটা করুক, এমন একটা এক্সপ্রেশন বোঝাবে। সাবজাংটিভ বোঝা যায়, আমি কথাটা একটু বলতে হবে আপনাকে। হি রিডস আ বুক, হি ক্যান রিড আ বুক, দুটা বাক্যের মাঝে আপনি একটা পার্থক্য দেখবেন। কোন জায়গায়? এই রিডস শব্দের মাঝে। রিডস দেখেন, আমরা প্রথম বাক্যে রিডসটাকে প্রেজেন্ট ফর্ম বলছি বাক্যের, সেকেন্ড বাক্যে রিডটার আমি বেস ফর্ম বলছি। কেন? আসেন, কেনটা হলো দেখেন ভাই, দুটা বাক্যই কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। দুটা বাক্যের সাবজেক্ট কিন্তু হি এই আছে। স্টিল প্রথম বাক্যে আমরা ভার্বের সাথে অ্যাজ লাগাইছি, তার মানে হলো এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। খেয়াল রাখবেন, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে অ্যাজ বেস যুক্ত হইতে পারে এবং হয়। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও যদি মাঝে একটা মডাল অক্সিলারি আসে, তারপরে যে ভার্বটা বসে সেই ভার্বের সাথে কি অ্যাজ বেস যুক্ত হয়? ভাই নিশ্চয় হয় না, এটা যার নামদাজও জানেন, মডাল অক্সিলারি। যেহেতু মডাল অক্সিলারি পর ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। এই কথাটা একটু পরে লাগবে, কারণ সাবজাংটিভের ভার্বটা সবসময় কোন ফর্ম হয়? বেস ফর্মে হয়। মানে সাবজাংটিভের যে আইডিয়াটা আমরা ব্যবহার করি, বেস ফর্ম ভার্বটা ব্যবহার করতে হয়। আসেন কি সেটা, তার আগে আমাদের বলি, আমাদের আসলে এখানকার মূল কথা এতটুকুই। আপনি রূপা ইজ মডার্নটারে খেয়াল রাখবেন। রূপা ইজ মডার্ন মানে কি? প্রত্যেকটা লেটার দিয়ে আপনি একাধিক ওয়ার্ড পাবেন, লাইক আর দিয়ে আপনি রিকোয়ার পাবেন, রিকোয়েস্ট পাবেন, রিকমেন্ড পাবেন, এগুলো আপনি খেয়াল রাখতে পারেন। আমরা একটা প্যাটার্ন দেখাচ্ছি এখানে। তারপরে ইউ দিয়ে আপনি আর্জেন্ট পাচ্ছেন, পি দিয়ে আপনি প্রপোজ পাচ্ছেন, প্রেফার পাচ্ছেন, এ দিয়ে আপনি আস্ক পাচ্ছেন, অ্যাডভাইস পাচ্ছেন, ইটিসি শব্দগুলো। আমি একটা টাইমে এই শব্দগুলো নিয়ে একটা প্রেমের গল্পের মতো বলতাম, বাট এখন এগুলো আর বলি না, কারণ আনফর্চুনেটলি মানুষজন যখন কোনো কিছু নিয়ে কল্পনায় থাকে, মানে আমরা হয়তো মানে এক্সপেক্ট করি না যে আমি ক্লাসে কিছু একটা বললাম, এটা কোনো কারণে খারাপ দিকে যাক, বাট এটা হয়ে যায়। এজন্য আমি এখন আর ওই প্রেমের গল্পের মতো কিছু জিনিস পড়ানোর স্বার্থে বলতাম, যেটা এখন আর একবারই বলি না। বেটার আপনি রূপা ইজ মডার্নরে খেয়াল রাখেন এবং ওয়ার্ডগুলোরে একাধিকবার পড়েন। এবং আমি এই ধরনের যে কোনো বক্সের ওয়ার্ড মুখস্থ রাখার বা খেয়াল রাখার বা পরীক্ষা হলে প্রয়োগ করার যে উপায়টা বলি, আগে অনেকবার বলছি আপনাদেরকে। এক নম্বর হলো ভাই, শব্দগুলোর মনোযোগ দিয়ে একাধিকবার রিডিং পড়েন। শব্দগুলোরে একটা খাতা, একটা পেজে সুন্দর করে লিখে আপনার দেয়ালে, আপনার টেবিলের দেয়ালের সামনে অ্যাটাচ করে রাখেন। সারা বছর রাখতে হবে না, আপনি 10-15 দিন রাখলেও কিন্তু হয়ে যাবে। কি করবেন সেটারে? উঠতে বসতে একটু রিডিং করে যাবেন। 10-15 দিন এটা করলে দেখবেন অটোমেটিকলি কবিতার মতো মুখস্থ হয়ে যাবে। 1 2 নাম্বার কথা আমি যেটা বলি সেটা হলো ভাই, এই শব্দগুলোর যে টপিকের আন্ডারে কি যেন সাবজাংটিভ। আপনি সাবজাংটিভ টপিকের প্রিভিয়াস কোশ্চেন সমাধান করতে আসলে দেখবেন কোন কোন ভার্বগুলো, কোন কোন অ্যাডজেক্টিভগুলো পরীক্ষায় খুব বেশি আসে, মানে মোরলেস কোন শব্দগুলো পরীক্ষায় বেশি আসে আপনি গেস করে ফেলতে পারবেন। এবং এই কথাটা খেয়াল রাখেন, শুনেন, যিনি পরীক্ষার জন্য আপনার পরীক্ষার জন্য প্রশ্ন করবেন, তিনি পরীক্ষার প্রশ্ন করতে বসলে নিশ্চয়ই একবারে নতুন করে চিন্তা করে প্রশ্ন করবেন না। একজন পরীক্ষককে যখন প্রশ্ন করতে দেওয়া হয়, উনি কিন্তু 1 মাস সময় পান না প্রশ্ন করতে, আর ওনার হাতের অনেক কাম কাজ আছে। ফলে উনি প্রশ্ন সমাধান মানে প্রশ্ন তৈরি করতে বসলে আগে দেখে এই জায়গার
গত 10-15 বছরের প্রশ্ন কি আছে, বা এই টপিক থেকে আমি একটা প্রশ্ন দিব, দেখি তো এই টপিকের উপর কি কি প্রশ্ন বাংলাদেশের বিভিন্ন বইগুলোতে আসছে বিভিন্ন পরীক্ষায়। উনি সেখান থেকে আইদার একটা প্রশ্ন টাইনে আনবেন, অথবা ওখানকার একটা বাক করে কপি করে আইনা এখানে ওয়ার্ড পাল্টায় দিয়া প্রশ্ন বানায় দিবেন, ফলে আপনি প্রিভিয়াস কোশ্চেন ভালো করে বুঝে পড়তে পারেন, মুখস্থ না। ওকে ভাই, তাহলে আপনি প্রিভিয়াস কোশ্চেন পড়লে বুঝবেন কোন শব্দগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেমনটা আমি আপনাদেরকে ব্যবহার বলি এবং দাগায় দেই। এখানেও কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। লাইক রিকোয়ার্ড দিয়ে প্রশ্ন আসছে ভাই, রিকমেন্ড দিয়ে আপনি প্রশ্ন পাবেন, তারপর এখানে ইনসিস্ট দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে, আপনি আর কি এখানে প্রশ্ন আসছে অ্যাডভাইস দিয়ে পরীক্ষা প্রশ্ন, সাজেস্ট তো খুব গুরুত্বপূর্ণ ভাই, আমি এটা বলছি আপনাদেরকে, সাজেস্ট দিয়ে পরীক্ষা অনেক প্রশ্ন আসছে। ওকে, প্রেফার দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে। আমি যেগুলো বললাম এগুলো বেশি ইম্পর্টেন্ট, এছাড়া আপনি বাকি সবগুলো রিডিং পড়েন, প্রিভিয়াস কোশ্চেন পড়তে গেলে আরো ধরতে পারবেন কোনগুলো থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসছে। আসেন তাহলে এদেরকে আমরা বলি ভাই সাবজাংটিভ ওয়ার্ড। এদের কাজটা কি সেটা বোঝানোর জন্য একটু আগে আমি আপনাদের মোডাল শিখাইছি, কি জানো শিখাইছি বলতে আপনাদের দেখাইছি, সেটা হলো একটা ভার্ব, যেটা এখানে দেখাইছি, এই রিডস ভার্বটা প্রেজেন্ট ফর্ম আর রিড ভার্বটা হলো বেস ফর্ম। তার মানে কি ভাই, প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হতে পারে, বেস ফর্মের সাথে অবশ্যই এস, ইএস, আইএনজি, ইডি কিছু যুক্ত হতে পারে না। তাহলে এই শব্দগুলো কি ভাই মোডাল না, এই শব্দগুলো হলো সাবজাংটিভ ওয়ার্ড। এদেরকে একটু মুখস্থের মতো রাখতে পারেন, বারে বারে পড়বেন, প্লাস প্রিভিয়াস কোশ্চেন পড়তে গেলে আরো বুঝবেন। আমি কয়েকটা শব্দ বললাম পরীক্ষা বেশি আসছে, লাইক রিকোয়ার আসছে, রিকমেন্ড আসছে, প্রপোজ আসছে, প্রেফার আসছে, ইনসিস্ট আসছে, এখানে মুভ দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে, ইয়াস, ডিক্রি মানে হলো আইন জারি করা ভাই, আর এখানে অ্যাডভাইস দিয়ে পরীক্ষায় প্রশ্ন পাই আমরা অন্য টপিকে, সাজেস্ট খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বেশি প্রশ্ন আসছে। আসেন কাজটা কি, এই সাবজাংটিভ টপিকের মূল কাজের প্যাটার্নটা হলো এই যে ইট ইজ ম্যান্ডেটরি ভাই, ম্যান্ডেটরি শব্দটা সাবজাংটিভ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো যদি আপনার মুখস্থের মতো না থাকে, একটা ভেজাল আছে, পরীক্ষার হলে আপনি গ্রামাটিক্যাল প্যান্সগোসের নিয়ে খেলতে পারবেন না। কারণ আমরা নর্মালি কি জানি ভাই, এই দ্যাট ক্লজের আগে পাস্ট টাইম টেন্স হলে পরে পাস্ট পারফেক্ট হয়। এখন যদি কোনো কারণে এই সাবজেক্টিভ ওয়ার্ডগুলোর কোনো একটা শব্দ আসে, তখন কিন্তু আপনি দ্যাট ক্লজের আগে পাস্ট টাইম টেন্স হইলেও পরে পাস্ট পারফেক্ট লিখতে পারতেন না। এই জন্য এই শব্দগুলো একটু মুখস্থের মতো রাখা জরুরি। আমি যত শব্দের গ্রুপ পড়ার কথা বলি, সবগুলোর আপনি প্রিভিয়াস কোশ্চেন পড়ে বারে বারে পড়েও কিন্তু গেস করতে পারবেন। এখানকার গুলোর জন্য আমি বলবো অবশ্যই আপনি মুখস্থের দিকে একটু ঝুঁকেন, কারণ এগুলো একটু রিস্কি। আর কোনোগুলোই এমন না যে গ্রামারের রুল পাল্টায় ফেলে, এগুলোই একমাত্র জিনিস যেগুলো গ্রামারের কোনো নিয়ম কানুন আসলেই মানে না। তাহলে আসেন, এই ম্যান্ডেটরি শব্দটা সাবজাংটিভ ওয়ার্ড, এটা আপনি জানলে আপনি নিরাপদ একটা রুল প্রয়োগ করতে পারবেন, আদারওয়াইজ আপনি প্রয়োগ করতে পারবেন না। আপনি হয়তো গ্রামারের অন্যান্য রুলস নিয়ে কাজ করবেন, দিন শেষে দেখবেন ভুল হয়ে গেছে উত্তর। আপনার জন্য আমার জন্য আনফরচুনেট। দেখেন ভাই কাজটা কি, ম্যান্ডেটরি শব্দটা যেহেতু সাবজাংটিভ ওয়ার্ড, সাবজাংটিভের প্যাটার্নটা হলো এই ম্যান্ডেটরি শব্দের পরে একটা দ্যাট ক্লজ পাবেন আপনি। দ্যাট ক্লজের পরে সাবজেক্টটা যাই হোক, ভার্বের কিন্তু ভাই বেস ফর্ম পাবেন। সাবজেক্ট কি আছে, হির সাথে আপনি বি লিখতে পারবেন। নরমালি কিন্তু আমরা পারি না ভাই, এই জন্যই পরীক্ষায় টপিকটা থেকে প্রশ্ন বেশি আসে। আমরা লিখি হি ইজ অন টাইম, হি বি অন টাইম কেন লিখতে হয়েছে ভাই? লিখতে হয়েছে এই কারণ এই দ্যাট ক্লজের আগে একটা ম্যান্ডেটরি শব্দ আছে, শব্দ যেটা কিনা সাবজাংটিভ ওয়ার্ড। সাবজাংটিভ ওয়ার্ডের পর দ্যাট ক্লজ আসলো, তারপর সাবজেক্ট যাই হোক ভার্বের বেস ফর্ম হবে। এখন এখানে একটু কথা আছে, ভার্বের বেস ফর্ম মানে কি ভাই? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এদের সবার বেস ফর্ম হলো বি ই বি। এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই সবগুলোর বেস ফর্ম কি? বি ই বি। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের সবার বেস ফর্ম হলো হ্যাভ। আর যত প্রিন্সিপাল ভার্ব আছে এগুলো ডাইরেক্ট বসবে, লাইক এই যে ডু বসছে, ডাস বসাইতে পারবেন না, টেক বসছে, টেক্স বসাইতে পারবেন না ভাই, খেলা শেষ। তাহলে দেখেন সাজেস্টেড সাবজেক্টিভ ওয়ার্ড, দ্যাট ক্লজ আসছে, সাবজেক্ট হি থাকা সত্ত্বেও আমরা ডাস লিখতে পারি না, ডু লিখছি। খুব খারাপ লাগবে, স্টিল এটার একটু জোর করে খেয়াল রাখতে হবে যে সাবজেক্টিভ ওয়ার্ড থাকলে ঘটনা এরকম ঘটে। ইম্পর্টেন্ট সাবজেক্টিভ ওয়ার্ড হি আছে, এরপরে আমরা টেক লিখতেই পারি না, কিন্তু আমরা লিখতে হয়েছে, এবং আমরা ইংলিশে ব্যবহার করি না, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সাধারণত ব্যবহার করি না, পরীক্ষা আসে এই জন্য খেয়াল রাখেন এটা। এবার আসেন, তাহলে সাবজেক্টিভ ওয়ার্ডগুলোর পর দ্যাট ক্লজ আসলো, দ্যাট ক্লজের পরে সাবজেক্ট যাই হোক ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। খেয়াল রাখবো এম, ইজ, আর, ওয়াজ, আর এর পরিবর্তে বি ই লিখতে পারি আমরা, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরিবর্তে শুধু হ্যাভ লিখতে পারি, আর প্রিন্সিপাল ভার্ব আসলে লাইক ডু আসলে আমরা কখনো ডাজ লিখতে পারবো না, ডুই লিখতে হবে, ডিড লিখা যাবে না, হ্যাড ডান লিখা যাবে না, ওকে, হ্যাজ ডান লিখা যাবে না। এবার যদি দ্যাট ক্লজ না আসে তখন যা হয় নরমালি যেটা হয়, ইম্পর্টেন্টের পর ইনফিনিটিভ হয়, শেষ।
শুধু একটাই, এই সাবজেক্টে যে ওয়ার্ডগুলো পেলাম তার মধ্যে শুধু সাজেস্টের পর আর একটা ভার্ব না আসলে, মানে দ্যাট ক্লজ না আসলে আইএনজি হয়। মানে যতগুলো সাবজেক্টিভ ওয়ার্ড পড়লাম এদের সবার পর যদি দ্যাট ক্লজ আসে, দ্যাট ক্লজের পরে সাবজেক্ট যাই হোক ভার্বের বেস ফর্ম বসবে। যদি দ্যাট ক্লজ না আসে তখন কি হবে? দ্যাট ক্লজ না এসে যদি একটা ভার্ব চলে আসে, সাজেস্টের পর আইএনজি আর বাকি সবার পরে কি ভাই? ইনফিনিটিভ বসে। যেমনটা ইট ইজ ইম্পর্টেন্ট টু টেক মেডিসিন রেগুলারলি, আর এখানে হি সাজেস্টেড মি টেকিং রেস্ট ফর আ ওয়াইল। খুব সহজ কথা, আমি যদি ওভারভিউ দেই ভাই, সাবজাংটিভ এমন একটা টপিক যেটা গ্রামারের নিয়ম মানে না, ফলে সাবজাংটিভ ওয়ার্ডগুলো একটু ভালো করে পড়তে হবে। বাকি অর্থ দেয় এরকম, কেউ চায় অন্য কেউ কিছু একটা করুক। আমরা যে শব্দগুলো পড়লাম সবগুলো কি ভাই? রূপা ইজ মডার্ন, এগুলো একটু মুখস্থের মতো রাখা দরকার, কারণ এগুলো আসলে যেন আপনি পিক করতে পারেন টপিকটা সাবজাংটিভ ওয়ার্ড। এবং এদের খেলার সিস্টেম হলো, এদের পরে এই সাবজেক্টিভ ওয়ার্ডগুলোর পরে দ্যাট ক্লজ আসবে, তারপর সাবজেক্ট আসবে, সাবজেক্ট যাই হোক ভার্বের কিন্তু বেস ফর্ম লিখতে হবে। এখানে টেন্সের আর কোনো মিল নাই। দ্যাট ক্লজের আগে যেই টেন্সে থাকুক, আপনি দ্যাট ক্লজের পরে সাবজেক্ট আসবে একটা, তারপর ভার্বের কোন ফর্ম লিখবেন? বেস ফর্ম লিখবেন। এমিজ আর ওয়াজারের পরিবর্তে বিই লিখবেন, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরিবর্তে শুধু হ্যাভ লিখতে পারবেন। প্রিন্সিপাল ভার্ব আসলে শুধু ভার্বের বেস ফর্ম লিখবেন, মানে ভার্বের সাথে এস, ইএস, আইএনজি, ইডি কিছু লিখতে পারবেন না। যদি দ্যাট ক্লজ না আসে তখন সাজেস্টের পর জেরান্ড, আর সাজেস্ট ছাড়া বাকি সবগুলোর পরে কি? ইনফিনিটিভ। আসেন প্রশ্নকে একটা সমাধান করি, করেন। আপনি নিজে একটু ভাবেন, দেখেন ভাই সাজেস্টেড জিনিস আছে কতবার আসছে। ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে এই বাক্যটাই 2-3 বার আসছে, অলমোস্ট ঘুরে ফিরে সেম জিনিস। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট। দেখেন ভাই, আমরা নর্মালি যেটা করি, দ্যাট ক্লজের আগে পাস্ট টেন্স পাইছি, লাগা তারপরে পাস্ট পারফেক্ট, অথবা কমপক্ষে পাস্ট ইনফিনিট টেন্স, এটা তো আমরা পড়ে আসছি তাই না? মানে আমরা যখন পড়ে আসছিলাম না সিকোয়েন্স অফ টেন্সে, দ্যাট ক্লজের আগে পাস্ট টেন্স হলে পরেও পাস্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট হোক অথবা কমপক্ষে পাস্ট ইনফিনিট টেন্স হবে। আমরা সেই দৃষ্টিকোণে কিন্তু উড লুজ দিয়ে দিতাম, বাট সাবধান, কারণ সাজেস্টেড ভার্বটা আছে, এই যে না পারলে আপনার সমস্যা। ওকে ভাই, তাহলে সাজেস্টেড লিঙ্কিং ভার্ব খেয়াল, সরি সাবজেক্টিভ ভার্ব, সাবজেক্টিভ ওয়ার্ড, দ্যাট ক্লজ আসছে, সাবজেক্ট যাই হোক ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম আছে ডি নাম্বারে। আসেন, দ্য ইউনিভার্সিটি রিকোয়ার্স একটা সাবজেক্টিভ ওয়ার্ড, আপনার খেয়াল রাখতেই হবে। দ্যাট ক্লজ আসছে, সাবজেক্টটা যাই হোক ভার্বের বেস ফর্ম লাগবে, বেস ফর্ম আছে টেকে। দেখেন শব্দগুলো পারলে আপনার জন্য সহজ, শব্দগুলো না পারলে সব খেলা উল্টা পাল্টে যাবে। মিস্টার মহসিন প্রেফার্স দ্যাট, প্রেফার একটা সাবজেক্টিভ ওয়ার্ড খেয়াল রাখতে হবে। দ্যাট ক্লজ আসে, শি আছে, তারপরও ভার্বের সাথে এস লেখা যাবে না, আপনি স্পিক লিখতে হবে। দ্য ল রিকোয়ার্স দ্যাট, রিকোয়ার একটা সাবজেক্টিভ ওয়ার্ড, এগুলো সব পরীক্ষা আসছে। দ্যাট ক্লজ আসছে, এভরিওয়ানের পর কিন্তু আমরা সাবজেক্ট হয় এগ্রিমেন্টে পড়ে আসি, এভরিওয়ান, এভরিথিং, এদের পরে কিন্তু ভার্বের কোন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, মানে সিঙ্গুলার ভার্ব হয়। তার মানে এভরিওয়ানের পর আপনি ভার্বের সাথে এস দিবেন, এভরিওয়ান হ্যাজ, এভরিওয়ান ইজ লিখবেন না ভাই, এখানে চলতো না, কারণ হলো এই রিকোয়ার ভার্বটা সাবজেক্টিভ ওয়ার্ড। এই জন্যই ভার্বগুলো একটু মুখস্থের মতো রাখা বা একবার কঠিন করে খেয়াল রাখা খুব জরুরি। তাহলে এভরিওয়ানের পর আমরা কি লিখতে পারি? আমরা হ্যাজ লিখতে পারি না, আমরা হ্যাভিং লিখতে পারি না, আছে আমাদের বিইবি লিখতে পারি অ্যামিজারের পরিবর্তে, আর হ্যাভ লিখতে পারি আমরা হ্যাভ হ্যাজ হ্যাড এর পরিবর্তে একটা। এখন আসলে কোনটা লিখবো একটু খেয়াল করবো। বিও কিন্তু আমাদের কি ভার্ব যেন, বেস ফ্রম, ভার্ব বেস ফ্রম, হ্যাভটাও বেস ফ্রম। এখন এখানে একটু খেয়াল করতে হবে, বা এখানে বলছে এভরিওয়ান ড্যাশ হিজ কার চেকড অ্যাট লিস্ট ওয়ান্স আ ইয়ার। ভাই এই যে হিজ কার চেকড, আপনি এটা দেখে আপনি বুঝতে পারবেন এই জিনিসটা হলো ভাই কজেটিভ ভার্বের সাথে কানেক্টেড। হ্যাঁ, আমরা জানি বাক্যের অর্থ দাঁড়াচ্ছে এরকম, ল রিকোয়ার করে, মানে ল ঠিক করে দিয়েছে যে দেয় যে এভরিওয়ান হ্যাভ হিজ কার চেকড অ্যাট লিস্ট ওয়ান্স আ ইয়ার, প্রত্যেকে যেন বছরে কমপক্ষে একবার তার গাড়িটারে চেক করায়, চেক তো নিজে করবে না, চেক করাবে মিস্ত্রি দিয়ে, হ্যাঁ ইঞ্জিনিয়ার দিয়ে। তাহলে এটা আমরা পজিটিভ ভার্ব বলি। তাহলে আমরা এই পয়েন্টটা একটু খেয়াল রাখবো, এখানে এই যে হ্যাভটা, আমরা হ্যাভ ভার্বটারে পজিটিভ ভার্ব আকারে ব্যবহার করতে পারি তাই না? হ্যাভ ভার্বের পর যদি বস্তু হয়, বা আমরা রিসিভার বলি, কাজটা রিসিভ করছে হিজ কারে, চেকের কাজটা কিন্তু রিসিভ করবে কারে, তার মানে এই হ্যাভ ভার্বের পর যদি হয় বস্তু বা রিসিভার, আমরা তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই। মানে এই কোশ্চেনের সাথে আপনি সামনে যে টপিকটা পড়বেন পজিটিভ ভার্বের একটা মিল কিন্তু এখানে আছে, ফলে আমরা উত্তরে ভাই এই নাম্বার লিখতে হচ্ছে। দ্য ল রিকোয়ার্স দ্যাট এভরিওয়ান হ্যাভ হিজ কার চেকড অ্যাট লিস্ট ওয়ান্স আ ইয়ার, লটা রিকোয়ার করে যে প্রত্যেকে যেন বছরে একবার তার গাড়িটারে চেক করায় কমপক্ষে। হ্যাঁ, ওকে ভাই, আশা করি আমার বক্তব্য বুঝে গেছেন। প্রথম কোশ্চেনের উত্তর কি পেয়েছি? সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট লুজ, ভার্বের বেস ফর্ম। আমরা সাবজেক্টিভ ওয়ার্ড পেয়েছি, ভার্বের বেস ফর্ম, সাবজেক্টিভ ওয়ার্ড পেয়েছি, ভার্বের বেস ফর্ম। আমরা সাবজেক্টিভ ওয়ার্ড পেয়েছি, ভার্বের বেস ফর্ম আছে বিইবি তে এবং হ্যাভও আছে, বাট বাক্যের অর্থ দিয়ে অ্যাটেনশন দিয়ে আমরা হ্যাভটাকেই নিতে হয়েছে।
আশা করি ক্লিয়ার ভাই। সাবজেক্টিভ ওয়ার্ড রূপা ইজ মডার্নটা খেয়াল রাখেন, খেলা শেষ। এই সাবজেক্টিভ ওয়ার্ডগুলোর পর দ্যাট ক্লজ আসবে, দ্যাট ক্লজের পর সাবজেক্ট, যাই হোক ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম, শেষ। এবার আমরা সামনের টপিকে যাওয়ার আগে সুন্দর একটা কথা আমি শেয়ার করি আপনার সাথে। এই কথাটা আমার একটা প্রিয় কথা এবং আমার নিজের জন্যই শেয়ার করা। সেটা হলো, এই calamity that makes you turn to Allah is better for you than a blessing which makes you forget the remembrance of Allah। ইবনে তাইমিয়া কথাটা বলেছিলেন। বাক্যের অর্থ কি? মানে একটা দুর্যোগ, বিপর্যয় যেটা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে, এটা অনেক ভালো ফর ইউ, মানে আপনার জন্য, আমার জন্য। দেন কোনটার চেয়ে অনেক ভালো? একটা আশীর্বাদ, একটা ভালো জিনিস যেটা আমারে আল্লাহরে ভুলে দিবে। মানে আমি কোন একটা জিনিস পাইছি, ওটা যদি আমারে অকৃতজ্ঞ বানায় ফেলে, ওটার কারণে যদি আমি অহংকারী হয়ে যাই, ওটার কারণে যদি আমি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাই, এটার চেয়েও ওই বিপদটা ভালো যেটা আমারে কৃতজ্ঞ বানাবে, যেটা আমারে ভালো মানুষ বানাবে, নিরহংকারী বানাবে। ওকে ভাই, চলেন পড়াশোনায় যাই। কন্ডিশনাল সেন্টেন্সে আমরা আসছি। কন্ডিশনাল সেন্টেন্স একটা মানে ম্যান্ডেটরি টাইপের টপিক, আপনি জানেন। এটা আপনার মানে ধুমায় পাঠতে হবে, পরীক্ষায় অলমোস্ট প্রশ্ন পাবেন। আমরা যত পরীক্ষা হয় আমরা টুকটাক প্রশ্ন এখান থেকে নিশ্চয়ই পাই। ওকে, কন্ডিশনাল সেন্টেন্স যখন আমরা নাম শুনি ভাই, কন্ডিশনাল মানে কি? শর্তযুক্ত সেন্টেন্স, মানে বাক্য, মানে শর্তযুক্ত বাক্য, মানে ইফ। কন্ডিশনাল শুনলে আমাদের মাথায় ইফ আসে। আমি কন্ডিশনাল সেন্টেন্স পড়ানোর আগে ছোট্ট করে একটা টেস্টের মতো নিব, আপনাকে বলবো। এখানে আমি সাইড জোড়া শব্দ লিখছি, বাক্য লিখছি। সাইড জোড়ার কোন জোড়ায় কোন কি চিন্তা করেন, মানে কোন জোড়ার কোন সেন্টেন্সটা কোন টেন্সে পড়ে, একটু কুইক করে চিন্তা করে ফেলবেন। 1 মিনিট সময় নেন, সহজ জিনিস, খুব সহজ। আসেন ভাই, আপনি নিশ্চয়ই বলবেন স্যার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ রিড ভার্বের 3টা ফর্মেই কিন্তু রিড পাস্ট টেন্স হইলে আমরা এস লিখতে পারি না। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর আই হ্যাভ আছে, হ্যাভ থাকলেই পারফেক্ট না, বরং হ্যাভের পর V3 থাকলে পারফেক্ট, ফলে এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলেছি। হ্যাভের পর V3 আছে বিধে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলছি। হেড থাকলেই পারফেক্ট, পাস্ট পারফেক্ট বলি না আমরা, হেডের পর V3 থাকলে পাস্ট পারফেক্ট বলি, ফলে এটারে পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো, আর এটারে পাস্ট পারফেক্ট বলবো। এই সেম কথা আমি সম্ভবত টেন্সের সময় বলে এসেছিলাম। এই কথাটা কেন লাগবে? কারণ হলো কন্ডিশনাল সেন্টেন্স পড়তে আসলে টেন্সের বিষয়টা একটু কাজে দেয়। ওকে ভাই, চলেন আমরা সামনে আগাই। একটা জিনিস একটু চেক করি। ইয়েস, আসেন কন্ডিশনাল সেন্টেন্সের এবার আমরা এই জায়গায় দেখব। কন্ডিশনাল সেন্টেন্স শুনলে আমাদের কাছে ইফ শব্দের কথা মনে পড়ে, ইফ, তাই না ভাই? তবে খেয়াল করেন, ইফ ছাড়াও ইফের অর্থ দেয় এমন কিছু শব্দ দিয়ে আমরা পরীক্ষায় প্রশ্ন পেতে পারি, এবং পরীক্ষায় প্রশ্ন আসছে। লাইক ইফটা আমাদের কমন একটা জিনিস, তবে ইফের জায়গায় ভাই হ্যাড হইতে পারে, ইফের অর্থ দিবে। ওয়ার হইতে পারে, ইফের অর্থ দিবে। শুড হইতে পারে, ইফের অর্থ দিবে। ফলে এই 4টা শব্দের খেয়াল করেন। ইফের ভাই ব্রাদার হইতে পারে ইফ, হ্যাড, ওয়ার, শুড, ইফের অর্থই দিবে, পরীক্ষায় প্রশ্ন আসছে। এবার আসেন, কন্ডিশনাল সেন্টেন্স কয় রকম? 4 রকম, জানেন তো ভাই? জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড আর থার্ড। জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 4 রকম, মুখস্থ করার দরকার নাই। এবার আসেন জিরো কন্ডিশনালের এই কন্ডিশনাল সেন্টেন্স আপনি বুঝে যাবেন এই জায়গাতেই। আসেন প্রথমত, জিরো কন্ডিশনাল জিনিসটা কি ভাই? জিরো কন্ডিশনাল মানে হলো আপনি এগুলোকে ব্যবহার করেন অলমোস্ট সায়েন্টিফিক ট্রুথের জায়গায়। আসেন আমাদের অবশ্যই, এবং খেয়াল করেন আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়ার বিষয়টাকে ক্লজের সাথে একটু মিলাইতে পারি। ছোট্ট করে বলেছিলাম আপনাদেরকে যে এই যে ইফ যুক্ত যে বাক্যটা, এটা কোন ক্লজ ধরে বলি ভাই? খেয়াল আছে? অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, ইয়েস অ্যাডভার্ব ক্লজ। এটা সাবঅর্ডিনেট ক্লজের আন্ডারে যেহেতু পড়ে, ফলে অ্যাডভার্ব ক্লজ বলবো। এবং কোন টেন্স, যদি পুরো বাক্যটাতে কোন টেন্স বলি আপনি কি বলবেন? অবশ্যই আপনি কমপ্লেক্স সেন্টেন্স বলবেন। আসেন এবার খেলায় আসেন। জিরো কন্ডিশনাল প্যাটার্নটা হলো ভাই, ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী সেন্টেন্সও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সহজ, এটাই কথা। তাহলে জিরো কন্ডিশনালের পয়েন্ট কি ভাই? ইফ যুক্ত সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অন্য পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কখন হবে আসলে? এটা যদি স্বাভাবিক অভ্যাস বোঝায়, চিরন্তন সত্য বোঝায়, সায়েন্টিফিক ট্রুথ বোঝায়, তখন আমরা ইফের 2 পাশে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখবো। এবং খেয়াল রাখবেন, ইফ যুক্ত ক্লজটা যদি বাক্যের শুরুতে বসে, অবশ্যই বাক্যের মাঝে একখান কি থাকে ভাই? ছোট্ট করে কমা লিখতে হবে, আদারওয়াইজ সমস্যা কিন্তু হবে।
পরীক্ষা তো কমা দেওয়াই থাকবে, বাট আমরা যখন লিখি তখন কমাটা যেন দিতে পারি। তাহলে দেখেন ইফ হি গেটস হি ইটস, যদি সে পায় তবে সেই খায়টা তার অভ্যাস। তাহলে অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, সায়েন্টিফিক ট্রুথ, এগুলো হলে ভাই আপনি ইফযুক্ত সেন্টেন্স প্রেজেন্ট ইনফিনিটেন্স কমা দিয়ে এরপরে পরবর্তী অংশটা কি প্রেজেন্ট ইনফিনিটেন্সে লিখবেন, যেটা আমরা জিরো কন্ডিশনাল বলছি। পরীক্ষা খুব কম প্রশ্ন আসে। এবার আসেন ফার্স্ট কন্ডিশনাল, এটা হলো একবার রিয়েল কন্ডিশনাল। ইফযুক্ত অংশটা প্রেজেন্ট ইনফিনিটেন্স হলে অন্য পাশে ফিউচার ইনফিনিটেন্স হয়। দেখেন ইফ আই নো ইউর সিচুয়েশন, যদি আমি তোমার সিচুয়েশন জানি তবে আমি তোমার হেল্প করব, এমনটা বোঝায়। এখন খেল, এটা আপনি নিশ্চয় জানেন, উইলের জায়গায় ভাই উইল, শেল, ক্যান এগুলো হতে পারে, বাট আমরা পরীক্ষার হলে প্রশ্ন যা দেখেছি এ পর্যন্ত এসছে অলমোস্ট মানে 99.95% কোয়েশ্চেন আপনি উইল, যে উইল হ্যাভ বিন এগুলো দিয়ে আপনি চালাই দিতে পারবেন, উইল দিয়ে চালাই দিতে পারবেন, উইল উড দিয়ে চালাবেন। ওকে, তাহলে আসেন ইফ যুক্ত সেন্টেন্স যদি ভাই প্রেজেন্ট ইনফিনিটেন্স হয়, অন্য পাশে আপনি কি লিখবেন? ফিউচার ইনফিনিটেন্স। তবে খেয়াল রাখেন উইলের জায়গায় এই শব্দগুলো বসতে পারে, তবে মোস্টলি উইল দিয়ে পাবেন, উইল উড এগুলোই পাবেন। এখন এটা কিন্তু রিয়েল কন্ডিশন। তাহলে আগেরটার পার্থক্য কি ভাই? আগেরটা হলো অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, সায়েন্টিফিক ট্রুথ, এগুলো যদি বসে তাহলে আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করবো, উভয় পাশে প্রেজেন্ট ইনফিনিটেন্স। আর ফার্স্ট কন্ডিশনাল যেটা ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনফিনিটেন্স, অন্য পাশে ফিউচার ইনফিনিটেন্স। এখানেও এটা থেকেও পরীক্ষা প্রশ্ন কম আসে, পরীক্ষা প্রশ্ন আসে সেকেন্ড আর থার্ড থেকেই বেশি। আসেন সেকেন্ড মানে কি? সেকেন্ড আর থার্ড দুটারে আমরা আনরিয়েল কন্ডিশনাল বলি, মানে অবাস্তব কন্ডিশনাল। দেখেন ইফ যুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট ইনফিনিটেন্সে বসে, অন্য পাশে আপনি উড লিখবেন, ভার্বের বেস ফর্ম লিখবেন। উডের জায়গায় ভাই, উডের জায়গায় আপনি কুড, শুড, মাইট এগুলো লিখতে পারেন, তবে মোস্টলি আপনি কি পাবেন ভাই? উড পাবেন। এই জন্য আমি উড দিয়ে সেন্টেন্স লিখেছি। তাহলে ইফ যুক্ত সেন্টেন্সে যদি আপনি পাস্ট ইনফিনিটেন্স পান, অন্য পাশে মানে কমার পরে আপনি উডের পর উড লিখবেন, উডের পরে ভার্বের কোন ফর্ম লিখবেন? বেস ফর্ম লিখবেন। সেকেন্ড কন্ডিশনাল, পরীক্ষা প্রশ্ন অনেক আসে, এখানে টেন্সের বিষয়টা কাজে দেয়। এরপর আসেন থার্ড কন্ডিশনাল। আসেন ইফ যুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট হয় ভাই, ইফ যুক্ত অংশ কি হয়? পাস্ট পারফেক্ট। তাহলে কি করবেন আপনি? বুঝে গেছেন? উড হ্যাভ লিখবেন। কি লিখবেন ভাই? উড হ্যাভ, উড হ্যাভ। তাহলে ইফ যুক্ত অংশ আপনি পাস্ট পারফেক্ট লিখেছেন, অন্য পাশে লিখবেন এই যে উড হ্যাভ ভি3, উড হ্যাভ ভি3। সেম কথা ভাই, উডের জায়গায় কুড, মাইট এগুলো কিন্তু হতে পারে। তাহলে স্ট্রাকচার খুব সহজ, 4 রকম কন্ডিশন, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। জিরো মানে কি ভাই? সায়েন্টিফিক ট্রুথ, অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, ইফ যুক্ত সেন্টেন্স প্রেজেন্ট ইনফিনিটেন্স, অন্য পাশে প্রেজেন্ট ইনফিনিটেন্স। পরীক্ষা প্রশ্ন অল্প করে আসছে এই পর্যন্ত, প্রিভিয়াস কোশ্চেন ঘাঁটতে গেলেই দেখবেন। দেন ফার্স্ট কন্ডিশনাল, এটা বাস্তব কন্ডিশনাল, যে যদি তুমি যাও তবে আমি খাবো, যদি তুমি আসো তবে আমি আসবো, এমনটা বোঝায়। তার মানে ফার্স্ট কন্ডিশনালে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনফিনিটেন্স, অন্য পাশে ফিউচার ইনফিনিটেন্স। তবে খেয়াল রাখেন উইলের জায়গায় ক্যান, মে এগুলো হতে পারে। এখান থেকেও প্রশ্ন আসছে অল্প, খুব বেশি না। সেকেন্ড আর থার্ড থেকে পরীক্ষা বেশি প্রশ্ন আসছে, কারণ এখানে পেছানোর বিষয় আছে। ইফ যুক্ত অংশ পাস্ট ইনফিনিটেন্স হলে অন্য পাশে আপনি উড, ভার্বের বেস ফর্ম লিখবেন, উডের জায়গায় বাকি ওয়ার্ডগুলো বসতে পারে। সেম টাইপের কথা, ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট হলে অন্য পাশে আপনি উড হ্যাভ ভি3 লিখবেন, উডের জায়গায় কুড, মাইট এগুলো হতে পারে। কথা ক্লিয়ার ভাই? এবং অবশ্যই খেয়াল রাখেন ইফ যুক্ত সেন্টেন্স, আমি এখানে এক্সাম্পল দিয়েছি ইফ বাক্যের শুরুতে লেখা, সবসময় কিন্তু বাক্যের শুরুতে ইফ থাকবে না, ইফ বাক্যের মাঝেও বসতে পারে। ইফ যদি বাক্যের শুরুতে থাকে, বাক্যের মাঝে কমা থাকবে, আর ইফ বাক্যের মাঝে বসলে কোনো অসুবিধা কিন্তু নাই, কমা দেওয়ার কোনো ইস্যু নাই। ওকে ভাই, আসেন এবার আমি 7টা বাক্য লিখছি এই ইফ যুক্ত জিনিসটা আপনাদের চেক করানোর জন্য। তারপর আমি কয়েকটা প্রশ্ন দেখাবো, বাংলাদেশি কনটেক্সটে কেমনে পরীক্ষায় প্রশ্ন আসে বা যেখানে কন্ডিশনাল থেকে প্রশ্ন আসে। লুক, প্রথম বাক্যের উত্তর কি? ইফ আই হ্যাড মাচ মানি আই উড হ্যাভ হেল্পড ইউ। চিন্তা করেন তো, আপনি উত্তর অবশ্যই ভেবেছেন এটা পাস্ট পারফেক্ট, ধরেন না ভাই প্লিজ, আমি এই জন্য টেন্সের কথাটা বলছি। এটার পাস্ট পারফেক্ট ধরবেন না, পরীক্ষা প্রশ্ন আসছে, আপনি প্রশ্ন ঘাঁটতে গেলেও দেখবেন, আমিও দেখাবো। এটা পাস্ট ইনডিফিনিট। এটা কি ভাই? ইনডিফিনিট। কেন? শুধু হেড আছে ভাই, হেডের পর ভি3 থাকলে পাস্ট পারফেক্ট ভাববেন, না থাকলে তো আপনি ভাবতে পারবেন না, তাই না? তাহলে শুধু হেড থাকলে পাস্ট ইনডিফিনিটেন্স, শুধু ওয়াজ থাকলে পাস্ট ইনডিফিনিটেন্স, ওয়াজের পরে আইএনজি থাকলে না পাস্ট কন্টিনিউয়াস বলবেন, হেডের পরে ভি3 থাকলে না আপনি পাস্ট পারফেক্ট বলবেন, তাই না? এমিজার দেখলেই তো আপনি কন্টিনিউয়াস বলবেন না। আমি একটা সময় বলতাম এমিজার দেখলে তো কন্টিনিউয়াস বলি না আমরা, এমিজার দেখলে ইনডিফিনিট নিশ্চিত, এবং এমিজারের পরে ভার্বের সাথে আইএনজি আসলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো, আর যদি না আসে তখন কিন্তু আইএনজি হবে না, তখন কিন্তু আমরা কন্টিনিউয়াস বলবো না। সেম কথা, হ্যাভ দেখলে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলবো না,
হ্যাভের পর V3 আসলে তো প্রেজেন্ট পারফেক্ট বলবো, হ্যাভের পর V3 না এসে শুধু হ্যাভ আসলে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে শুধু হ্যাড আছে ভাই, V3 নাই, ফলে পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে সেকেন্ড কন্ডিশনালে পড়ছে। তাহলে অন্য পাশে আপনি উড হ্যাভ লিখবেন, উড হেল্প, তাই না? এরপর আসেন ইফ আই হ্যাড মাচ মানি, এই দেখেন দুইটা হেড আছে, মানে প্রথম হেডটা হলো অক্সিলারি হেড, সেকেন্ড হেডটা হলো মানে প্রিন্সিপাল ভার্বের হেড, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে বসা আছে, তার মানে বাক্যটা আছে পাস্ট পারফেক্ট মুডে। এবার আপনি নিশ্চয়ই উড হ্যাভ হেল্প কথাটাই নিয়েছেন, কারণ থার্ড কন্ডিশনাল করেছে। ওকে ভাই, এবার আসেন, আমি আপনাদের বলেছিলাম না ভাই ইফের জায়গায় কে বসতে পারে জানো? হ্যাড, ওয়ার, শুড এগুলো বসতে পারে, ইফের অর্থই কিন্তু দেয় সে। এই বাক্যটা পড়েন, হ্যাড আই মাচ মানি, যদি আমার অনেক টাকা থাকতো। এখানে কিন্তু এই হ্যাড আই মাচ মানি কিন্তু ইফ আই হ্যাড মাচ মানি, হ্যাড শব্দটা এই বাক্যে ইফের কাজও করছে, সাথে হ্যাডের কাজও করছে, মানে দুইটা শব্দ অর্থ বুঝাইছে। এটা কেমনে বুঝবেন আসলে যে এই হ্যাডটা অথবা শুডটা বা ওয়ারটা ইফের অর্থ দিচ্ছে, কেমনে বুঝবেন? বুঝবেন সহজে ভাই, বাক্যের শুরুতে আপনি হ্যাড, শুড, ওয়ার যদি পান, নর্মালি বুঝবেন বাক্যটা ইন্টারেটিভ সেন্টেন্স, বাক্যের শেষে তখন প্রশ্নবোধক চিহ্ন খুঁজবেন। বাট আপনি যদি দেখেন হ্যাড, ইফ, ওয়ার, শুড এগুলো কন্ডিশনাল সেন্টেন্স আকারে যদি আসলে বসতে হয়, বাক্যে দেখবেন বাক্যে এদের পরে একটা মানে এগুলো দিয়ে যে বাক্যটা শুরু হয়েছে এদের পরে একটা কমা থাকবে, বাক্য শেষে একটা ফুল স্টপ থাকবে, মোস্টলি এমনটাই ঘটে। তাহলে দেখেন যে হ্যাড এবং বাক্যের অর্থ বুঝতে গেলে আপনি বুঝবেন যদি অর্থটা আসে। তাহলে হ্যাড আই মাচ মানে কি? ইফ আই হ্যাড মাচ মানি, ফলে আপনি বুঝতে পারছেন এটা পাস্ট কন্ডিশনাল আকারে বসা আছে, ফলে উড হেল্প লিখবেন, মানে এই যে উড হেল্পটা। এরপর আসেন হ্যাড আই হ্যাড মাচ মানি, এই যে হ্যাড আই হ্যাড মাচ মানি মানে কি ভাই? হ্যাড আই হ্যাড মাচ মানি মানে হলো ইফ আই হ্যাড মাচ মানি, সেকেন্ড বাক্যটার অর্থ কিন্তু এখানে লিখছি আমি ঘুরাইয়া। তার মানে বাক্যের শুরুতে হ্যাডও বসতে পারে। ওকে ভাই, সেখানে বাক্যের শুরুতে যদি হ্যাড বসে তাহলে সেই হ্যাডটা ইফ এবং হ্যাড দুটো শব্দের কাজ করে একসাথে। এখানে আবার আরেকটা হ্যাড আছে, তার মানে পাস্ট পারফেক্ট মোডে আছে, তার মানে অবশ্যই থার্ড কন্ডিশনাল, তাহলে অবশ্যই উড হ্যাভ হেল্প লিখবেন। বুঝে গেছেন? 5 নম্বর বাক্য দেখেন, শুড ইউ নিড এনি হেল্প, কমা ডোন্ট হেজিটেট টু রিচ আউট টু মি। ভাই বাক্য পড়লে আপনি বুঝতে পেরেছেন যে এটা জিএসটির ভর্তি পরীক্ষা আসছিল, এই শুডের জায়গায় ব্ল্যাঙ্ক দিয়ে রাখছে, কি লিখবো আমরা? তাহলে আপনি বাক্য পড়লে তো বুঝবেন, যদি তোমার দরকার হয় কোনো হেল্প আমার সাথে রিচ আউট করতে সমস্যা মানে হেজিটেট করো না। তাহলে এখানে শুড শব্দ অর্থ যদি, শুড শব্দ অর্থ কি? যদি। তারপর আসেন 5 নম্বর বাক্য, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। আমরা জানি আমাদের ইফ যুক্ত বাক্য অবশ্যই নেগেটিভ হতে পারে, যে কোনো বাক্য নেগেটিভ হতে পারে। তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তুমি ফেল করবা। বলবেন স্যার এই জিনিস কেন দিলেন? এই জিনিস দিছি এরপরে বাক্যটা বোঝানোর জন্য। আসেন আনলেস কথা কি? আনলেস যুক্ত বাক্যটা কিন্তু বুঝেন, আনলেস যুক্ত বাক্যটা কিন্তু নিজেই নেগেটিভ, কারণ আনলেস শব্দটা নিজে নেগেটিভ। আনলেস যেহেতু নিজেই নেগেটিভ, ফলে আনলেস বাক্যের যে অংশে আছে ওই পাশে একটা নট লিখতে চাইেন না, নট লেখা যাবে না। এবং আনলেস যুক্ত বাক্যের অর্থ যা, ইফ যুক্ত নেগেটিভ বাক্যের অর্থ তাই, মানে ইফ যুক্ত নেগেটিভ বাক্যের অর্থ যা, আনলেস যুক্ত বাক্যের অর্থ কিন্তু তাই। যেমনটা দেখেন, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, অর্থ যা, আনলেস ইউ ওয়ার্ক হার্ড অর্থ কিন্তু তাই। এই জন্য আমি লিখেছি আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো ইউ উইল ফেল, তুমি ফেল করবা। এন্ড 7 নম্বর বাক্য, এটাও আমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে অনেকবার, ইভেন বিশেষ পরীক্ষার প্রশ্ন আসছে। বিষয়টা এরকম যে রাইট ডাউন মাই ফোন নাম্বার ইন কেস ইউ ফরগেট ইট, মানে কি? ইনকেস শব্দ অর্থ যদি আমরা যদি বলি, বাট আসলে ইফের মতো যদি না ভাই, এটা অনেকটা সতর্কতামূলক যদি। মানে আপনি আমার স্টুডেন্ট, আপনি খুব ভালো স্টুডেন্ট, আমি বললাম আমার নাম্বারটা লিখেন তো ভাই, আপনি বললেন আর স্যার নাম্বার কোন মুখস্থ করিলে, আমি বললাম ভাই প্লিজ রাইট ডাউন মাই ফোন নাম্বার ইন কেস ইউ ফরগেট, যদি ভুলে যান। না আপনি খুব ভালো স্টুডেন্ট, খেয়াল রাখতে পারবেন, এটাই স্বাভাবিক বিষয়, বাট স্টিল আমি বললাম সতর্কতার স্বার্থে নাম্বারটা লেখেন। এই যে বললাম যে রাইট ডাউন মাই ফোন নাম্বার ইন কেস ইউ ফরগেট। পরীক্ষার প্রশ্ন আসছে যে টেক দ্য আমব্রেলা ইন কেস ইট রেইনস, মানে আপনি বাসা থেকে বের হচ্ছেন, আপনার আম্মা বললো যে ছাতাটা নিয়ে যান, বললেন দূর মা ছাতাটা তো নিতে পারতেন না, ভালো লাগে না, বৃষ্টি নাই তো। আপনার আম্মা বললো যে রে বাবা এখন কিন্তু ওয়েদার আনএক্সপেক্টেড, ছাতা নিয়ে যা যদি বৃষ্টি আসে। এই যদি বৃষ্টি মানে কি? সতর্কতামূলক যদি। ফলে টেক দ্য আমব্রেলা ইন কেস ইট রেইনস, বুঝছেন ভাই? তাহলে ইন কেসের ব্যাপারটা কি ভাই? সতর্কতামূলক একটা যদির মতো অর্থ দেয়। ওকে, আমার কথাবার্তা শেষ। এবার আমি কয়েকটা প্রশ্ন দেখাবো আমাদের কনটেক্সটে যেমন প্রশ্ন আসে। আপনি এখানে 3টা প্রশ্ন দেখছেন, উত্তরগুলো করেন তো। হয়ে গেছে না ভাই?
জিনিস তো সোজা, হেড দিয়ে শুরু হয়েছে, বুঝছেন? আমরা তো এখন তো প্রশ্ন সমাধান করতেছি কন্ডিশনাল নিয়ে, মূল পরীক্ষা তার লেখা থাকবে না উপরে যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে, দাগাও তোমরা না। আপনি তখন বুঝবেন হেড দিয়ে শুরু হয়েছে, এটা ইনভার্টিভ না, কেমনে বুঝছেন? বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই, কমা দিয়ে রাখছে, তাইলে খেলা তো বুঝবেন এটা ইফ এর মতো হেড। তাহলে হেড আই হার্ড, হার্ড মানে হিয়ার থেকে আসছে, HEAR হিয়ার, এটা হিয়ার্ড কিন্তু না, হার্ড। হ্যাঁ, একবারে উচ্চারণটা হলো HARD, হার্ড কঠিন আছে না, এটার উচ্চারণে কিন্তু। তাহলে হ্যাড আই হার্ড মানে হলো ইফ আই হ্যাড হার্ড দ্য ওয়েদার রিপোর্ট, যদি আমি ওয়েদার রিপোর্ট শুনতাম, পাস্ট পারফেক্ট মুডে আছে ভাই। থার্ড কন্ডিশনাল, তাহলে আপনি কি বলবেন? আই উড হ্যাভ টেকেন এন আমব্রেলা, আমি এটা ছাতা নিতাম। দেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখেন পরীক্ষার প্রশ্ন আসছে ভাই, ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার থাকতো একটা ক্যামেরা, অবশ্যই কমা থাকতেই হবে, ওনারা না দিলে আমাদের কিছু করার নাই। ইফ আই হ্যাড এ ক্যামেরা, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ভাই, শুধু হেড আছে কিন্তু পাস্ট পারফেক্ট না, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অন্য ভাষা আপনি কি লিখবেন? উড ভার্বের বেস ফর্ম, উড হ্যাভ লিখবেন না, উড এই যে উত্তর পেয়েছেন। ইফ আই হ্যাড এ ক্যামেরা আই উড টেক সাম ফটোগ্রাফস, একটা এস থাকা দরকার ছিল। দেন ইউ মাস্ট, এটা তো ইজি কোশ্চেন। ইফ ইউ, দেখেন ইফ কিন্তু নরমালি আমরা শুরুতে পাইছি, এই দুই জায়গায় শুরুতে পাইছি, বাট এখানে দেখেন ইফ কিন্তু মাঝে আছে, তার মানে কমাদার কোনো ইস্যু নাই। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু ব্রেক দ্য ব্রিক, যদি তুমি ব্রিকটারে ভাঙতে চাও, ইউ মাস্ট ড্যাশ হার্ড। কন্ডিশনাল সেন্টেন্সের আন্ডারে আসছে, বাট আসলে এই জিনিসখান কিন্তু ভোকাবুলারি বেস প্রশ্ন। তাহলে মাস্ট একটা মোডাল অক্সিলারি, আপনি ভার্বের বেস ফর্ম লাগবে, বেস ফর্ম আকারে বিট তো আপনি পাবেন না, আপনি ব্রেক তো ভার্ব না, আপনি দুটো একটা নেবেন। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ইফ ইউ ওয়ান্ট টু ব্রেক দ্য ব্রিক, যদি তুমি ব্রেকটা মানে ব্রিকটারে ব্রেক করতে চাও, তোমারে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে না স্ট্রাইক করতে হবে খুব করে? স্ট্রাইক না, আঘাত করতে হবে খুব করে। আমরা অর্থের দিকে অ্যাটেনশন দিয়ে আনসার সি নাম্বার নিতে হচ্ছে। ওকে ভাই, সহজ জিনিস ভাই, কঠিন জিনিস ছিল না মোটেও। আপনি উত্তর পেয়ে গেছেন। হ্যাড আই হার্ড দ্য ওয়েদার রিপোর্ট, আই উড হ্যাভ টেকেন এন আমব্রেলা, এবং ইফ আই হ্যাড এ ক্যামেরা আই উড টেক লাগবে, এখানে উড হ্যাভ এর কারণে বাদ, এখানে উড লাগবে, পাস্ট পারফেক্ট, হ্যাড টেক কিন্তু হয় না এখানে, এবং হয় না। ওকে ভাই, উত্তর পেয়েছে এখানে সি নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন কন্ডিশনাল সেন্টেন্সের মতো সহজ কিন্তু গুরুত্বপূর্ণ টপিকটা। এবার আমরা আর্টিকেল নিয়ে একটু কাজ করব। আর্টিকেলও খুব সহজ একটা টপিক এবং খুব সহজ টপিক, কারণ হলো ভাই আমরা ছোটবেলা থেকে যখন ইংরেজি পড়া শুরু করি, মোটামুটি শুরুর দিকের একটা টপিক হলো আর্টিকেল, আমাদের স্কুল লেভেলেই থাকে। আর্টিকেল থেকে পরীক্ষায় খুব বেশি প্রশ্ন দেখা যায় না, যেমনটা আমরা সাবজাংটিভ কন্ডিশনাল থেকে প্রশ্ন পাই, তবে আর্টিকেল থেকে পরীক্ষায় টুকটাক প্রশ্ন আসে, খুব সহজ জিনিস। এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে যদি আপনার ভুল হয়, তখন আপনার কষ্টের সীমা থাকবে না, এই জন্য এটা টেনশন দিয়ে পড়ে যান। সহজ লাগবে, খুব ভালো লাগবে। আর্টিকেল মানে কি ভাই? বাংলায় পদাশ্রিত নির্দেশক, ওই যে বলি না আমরা টিটা, কিন্তু টাটি, টিটা খানা খানি, এরকম কিছু একটা। আচ্ছা, আর্টিকেল 3 প্রকার না, আর্টিকেল 3টা, AND। আর্টিকেল 2 প্রকার, ডেফিনিট আর ইনডিফিনিট আর্টিকেল। দেখেন, ইনডিফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্ট আর্টিকেল, ডেফিনিট মানে নির্দিষ্ট আর্টিকেল। তাহলে এন এই দুটো শব্দটা আমরা বলি ইনডিফিনিট, আর দাডারে বলি ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল পার্থক্যটা একটু মজার, মানে অ্যাটেনশন দিয়ে বুঝতে হবে, খুব সহজ, বাট আমরা গোলায় ফেলি ভাই। শুধু এন ইনডিফিনিট আর্টিকেল আর দি ডেফিনিট আর্টিকেল এটুকু বুঝলে কিন্তু হবে না, কারণ খেলার মাঠে তো আর এগুলো আসবে না। খেলার মাঠে আসবে হলো প্রয়োগটা। আসেন, আই হ্যাভ এ বুক আর আই হ্যাভ এন আমব্রেলা, দুটার পার্থক্য নিশ্চয়ই সহজে জানেন। তারপর আমরা আর্টিকেল দি এর বিষয়টা দেখব পরে। আসেন, এই যে আই হ্যাভ এ আমব্রেলা, এটা আমরা কেন লিখলাম এখানে ভাই? আমরা তো জানি যে এই শব্দটা আমাদের সামনে আছে, মানে বুক, এই বুক শব্দটার ফার্স্ট যে সাউন্ডটা আছে, সাউন্ডটা দিয়ে আমরা আর্টিকেল এ লিখি। আমরা ভাওয়েল কনসোনেন্টের কথা নিশ্চয়ই জানি। যদি শব্দটার ফার্স্ট সাউন্ডটা ভাওয়েল হয়, তখন আমরা তার আগে এন লিখি, যেমনটা আমব্রেলা, যে আ পাচ্ছি আ, তাহলে ভাওয়েল সাউন্ডের আগে আমরা লিখলাম কি ভাই? এন, আর কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা লিখছি এ। এটা খুব সহজ জিনিস। আই হ্যাভ আ বুক, আই হ্যাভ এন আমব্রেলা। এখন আমরা আরো কয়েকটা ওয়ার্ড একটু খেয়াল রাখবো। এই কথাটাই এখানে আবার বলছি, আমি যেটা বাংলায় বলছি, এন ইজ ইউজড বিফোর ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ আ ভাওয়েল সাউন্ড। এই যে আমরা আমব্রেলা, আ সাউন্ডের আগে আমরা এন লিখেছি। আর এ ইজ ইউজড বিফোর ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ কনসোনেন্ট সাউন্ড। দেখেন, আমরা এ লিখেছি বা এই সাউন্ডটার আগে, মানে এটা ভাওয়েল সাউন্ড না। সহজ জিনিস ভাই। এবার আসেন, কয়েকটা ওয়ার্ড একবারে মুখস্থের মতো রাইখেন, বিপদে পড়তে হবে না আপনার। হ্যাঁ, পরীক্ষা ঘুরে ফিরে এগুলো থেকে আসে, এখান থেকে আসলে এই শব্দগুলোর আগে আপনি এ লিখবেন, কি? ইউনিভার্সিটি। এবং এটা আমরা সবাই পারি, আমাদের বইগুলো লেখা থাকে কি যেন, ইউ এবং ওয়া, তাই না? ওয়া, ইউ এবং ওয়া,
এই সাউন্ডের আগে কিন্তু আর্টিকেল এ হয়, ইউ এবং ওয়া এই সাউন্ডের আর্টিকেল কি হয় ভাই এ হয়, যদিও এদের শুরুটা কিন্তু ভাওয়েল সাউন্ড, স্টিল পড়তে হবে এগুলো। এই যে ইউনিভার্সিটি আর্টিকেল এ লিখতে হবে, আই এম আ ইউনিভার্সিটি টিচার, ইউনিভার্সাল, ইউনিফর্ম, ইউনিয়ন, ইউনিক, ইউরোপিয়ান, ইউলজি প্রশংসা, ইউফেমিজম, এই যে ইউফেমিজম কিন্তু পরীক্ষায় আসছে, বিশেষ পরীক্ষার শব্দ অর্থ আকারে, ইউক্যালিপটাস, ইউনিট, ইউজারারে, আনঅ্যানিমাস, ইউজেজ, ইউনেচ, এদের আগে কি বসবে ভাই আর্টিকেল এ বসবে, এদেরকে ভালো করে মুখস্থের মতো রাখেন। দেন এই শব্দগুলোর আগে আমরা এন লিখতে হয়, হাওয়ার তো না আমরা আওয়ার পড়ি, আওয়ার যদিও দেখতে একরকম, অনার, হনার পড়ি না আমরা, অনারারি, অনারেবল, অনার্স, এয়ার, অনেস্ট, এয়ার এটা কিন্তু হেয়ার না কিন্তু ভাই, এইচ এ আর হেয়ার মানে চুল, আর এখানে কিন্তু এয়ার পড়তে হচ্ছে। তার মানে এই শব্দগুলো আপনি আর্টিকেল এ লিখবেন, এদের আগে এন লিখবেন, উচ্চারণ যাই হোক মানে দেখতে যেমনই হোক, ওকে। এগুলো থেকে আমাদের ঘুরে ফিরে মানে এই মুডের প্রশ্ন আসে। এবার দেখেন আর্টিকেল এ আর আর্টিকেল মানে আর্টিকেল এ এন আর আর্টিকেল ডির পার্থক্যটা কি? পার্থক্য হলো ভাই আর্টিকেল এ এনটার আমরা বলি অনির্দিষ্ট আর্টিকেল, আর আর্টিকেল ডিটা বলি কি নির্দিষ্ট আর্টিকেল। তাহলে আর্টিকেল এ এন আমরা কখন লিখি? যখন আমাদের সামনে কোন একটা বিষয় নিয়ে জীবনের প্রথমবারের মতো, বা জীবন লাগতো না, কোন একটা বিষয় নিয়ে প্রথমবারের মতো আলোচনা হচ্ছে, তখন আমরা আর্টিকেল এ এন লিখি। যদি কোনো একটা বিষয় নিয়ে আগে একবার আলোচনা হয়েছে, আবার নতুন করে আলোচনা হচ্ছে, তখন ওই জিনিসটার আগে আমরা আর্টিকেল ডি লিখব। এবং আর্টিকেলের কাজ তো নাউনের সাথেই, তাই না? বুঝছেন? তার মানে যে নাউনটা নিয়ে আমাদের কথাই হয় নাই আগে, প্রথম আসছে, তাহলে তাদের আগে আমরা আর্টিকেল এ এন লিখবো, তার আগে আমরা আর্টিকেল এ এন লিখবো, আর্টিকেল ডিটা লিখবো এমন একটা নাউন নিয়ে যেটা নিয়ে আমাদের কথা আগে হয়েছে, আর্টিকেল ডি লিখবো। যেমন আই হ্যাভ এ পেন, আমার আছে একটা কলম। আমি যদি আপনাকে এইভাবে বলি আই হ্যাভ এ পেন, আমার আছে একটা কলম, আমি আপনারা আইসা বললাম আই হ্যাভ এ পেন, আমার আছে একটা কলম, কেন আমি আই হ্যাভ দা পেন বলতে পারলাম না? কারণ আমার একটা কলম আছে। আপনার সাথে কথা শুরু হইলো মাত্র ভাই আমার একটা কলম আছে। এখন একই সাথে আমি যদি বলি, একবার একসাথে আমি বলছি আপনারে আই হ্যাভ এ পেন, আমার আছে একটা কলম, ড্যাশ পেন ইজ ব্লু, দেখেন এবার কিন্তু আমি দা পেন বলছি। আমি আরো এক্সাম্পল দেখাবো, মজার জিনিস আছে, বুঝার জিনিস এখানে। দা পেন বলতে হচ্ছে কেন? কারণ আমি কিন্তু বলছি কলমটা ব্লু, তার মানে কলমটা নিয়ে আগে কথা হয়েছে। প্রথমে বললাম আই হ্যাভ আ পেন, আমার আছে একটা কলম, এরপরে কি বলছি ভাই ড্যাশ পেন ইজ ব্লু, ওই কলমটা কি ব্লু, তার মানে এটা নিয়ে কথা হয়েছে, আমরা আর্টিকেল দিয়ে লিখছি দা পেন ইজ ব্লু, নির্দিষ্ট হয়ে গেছে। ওকে ভাই, এই কথা আরেকটু ক্লিয়ার বুঝবেন, এই বাক্যগুলো পড়ার সমাধান করেন। দুইটা বাক্যই আমি ক্লিপস্টপেল থেকে নিছি, ক্লিপস্টপেল দুটো এক্সারসাইজ, এবং এই কোন একটা বাক্য 1 বা 2 পরীক্ষা আসছিল কোন একটা অ্যাডমিশন টেস্টে, চেষ্টা করেন উত্তর কি হবে। জেসনস ফাদার বট হিম ড্যাশ বাইসাইকেল দ্যাট হি হ্যাড ওয়ান্টেড ফর হিজ বার্থডে। খুব জোস এক্সাম্পল আর্টিকেল এ এন আর ডি এর পার্থক্য বোঝানোর জন্য। সেকেন্ড বাক্যটা সেম টাইপের কথা, এ অথবা দা বিগ বুকস অন ড্যাশ টেবিল আর ফর মাই হিস্ট্রি ক্লাস। আসেন ভাই বাক্যের অর্থ বুঝছেন এখানে। বলছে জেসনের বাবায় কিনা দিছিল হিতেরে সাইকেল দ্যাট হি হ্যাড ওয়ান্টেড ফর হিজ বার্থডে। উত্তর আমরা দা লিখতে হবে। কেন লিখছি বুঝছেন নি? বলছে জেসনের বাবায় কিনে দিছিল তারে ওই সাইকেলটাই, কেন আমরা দা সাইকেল বলছি? যেটা সে চাইছিল তার বার্থডের জন্য। তার মানে হলো একটা সাইকেল কে যেন জেসনে পছন্দ করে রাখছিল, ওই সাইকেলটাই তার বাবা কিনে দিছে, এই জন্য আর্টিকেল দিয়ে লিখতে হচ্ছে। আমরা কিন্তু এখানে বলতে পারছি না জেসনস ফাদার বট হিম এ সাইকেল, তার মানে থামাই দেই। এখানে যদি ফুল স্টপ হইতো তাহলে বলতে পারতাম একটা যে কোনো একটা সাইকেল কিনে দিছে। এখানে দা সাইকেল কেন বলছি? কারণ বাক্যে কিন্তু বলছে জেসনের বাবা কিনে দিছে ওই সাইকেলটাই যেটা সে পছন্দ করছিল তার বার্থডের জন্য। হি হ্যাড ওয়ান্টেড, সে আগেই চাইছিল, মানে সে একটা জিনিস আগে চাইছে, ওই জিনিসটাই তার বাপে কিনে দিয়েছে, তার নির্দিষ্ট হয়ে গেছে না ভাই, এই জন্য আর্টিকেল দিয়ে লিখতে হয়েছে। বুঝছেন? এবার আসেন ড্যাশ বুক, দ্য ড্যাশ বুকস, ভাই আমি তো দা বলেই ফেলছি, দেখেন দ্য ড্যাশ বুকস মানে বড় বইগুলো, অন দ্য টেবিল টেবিলের উপরে, আর ফর মাই হিস্ট্রি ক্লাস আমার হিস্ট্রি ক্লাসের জন্য। নির্দিষ্ট না সব। বলছে দ্য বিগ বুকস বড় বইগুলো, এ বিগ বুকস, আবার এটা তো বুঝছেন এমন আপনি বুকস মানে আর্টিকেল ডির পরে কিন্তু নাউনটা প্লুরাল হইতে পারে, দা বুকও হইতে পারে আবার বুকসও হইতে পারে, তাই না? আর্টিকেল এ এন এর পরে তো নাউনটা সিঙ্গুলার হবে নিশ্চিত জানেন, আর আর্টিকেল ডির পরে কিন্তু নাউনটা সিঙ্গুলার হইতে পারে প্লুরাল হইতে পারে। সিঙ্গুলার হলে নির্দিষ্ট একটা বই, আর প্লুরাল হলে অনেকগুলো নির্দিষ্ট বই, নির্দিষ্ট অনেকগুলো বই আর নির্দিষ্ট একটা বই। দা পার্সন বলতে পারি আমরা, দা পিপলও কিন্তু বলতে পারি।
দ্য পারসন নির্দিষ্ট একজন ব্যক্তি, দ্য পিপল নির্দিষ্ট অনেকগুলো ব্যক্তি, অসুবিধা নাই কিন্তু। হ্যাঁ, তাহলে আসেন দ্য বিগ বুকস বলতে হবে আমরা, এ বিগ বুকস তো হয় না কারণ বিগ বুকস আছে। দ্য বিগ বুকস অন এ টেবিল না অন দ্য টেবিল, টেবিলের উপরে থাকা, আর ফরমাল হিস্ট্রি ক্লাস, ভাই সব নির্দিষ্ট কিন্তু। ওকে, আশা করি ভাই আর্টিকেল এ এন আর দার পার্থক্য বুঝছেন। তাহলে এ এন এর যে বিষয়টা আমি বলতে চেয়েছি সেটা হলো আর্টিকেল এন দা লিখি আমরা ভাওয়েল সাউন্ডের আগে, এ লিখি কনসোনেন্ট সাউন্ডের আগে, এটা হলো কোর কথা। পাশাপাশি এই ওয়ার্ডগুলো একটু মুখস্থের মতো রাখবেন, এগুলো ঘুরে ফিরে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। যেমন ইউনিভার্সিটি দিয়ে পরীক্ষার প্রশ্ন আসছে, ইউনিফর্ম দিয়ে পরীক্ষার প্রশ্ন আসছে, ওয়ান দিয়ে প্রশ্ন আসছে, ওয়ান টাকা নোট, ওয়ান আইড পার্সন, অনেস্ট দিয়ে পরীক্ষার প্রশ্ন আসছে, আওয়ার দিয়ে প্রশ্ন আসছে। এরপরে আমরা এ আর্টিকেল এ এন আর দার পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। যে জিনিসটা নিয়ে প্রথমবারের মতো কথা হয়েছে সেটার আগে আমরা আর্টিকেল এ এন লিখি, আর যেটা নিয়ে আগে একবার কথা হয়েছে সেটার আগে আমরা আর্টিকেল কি লিখি, দি লিখি। এখানে আর্টিকেল দি লিখলাম কারণ আগের কথা হয়েছে বিষয়টা নিয়ে। আশা করি 1-2 ক্লিয়ার হয়ে গেছেন। এবার আমি আর্টিকেলের যত রুলস রেগুলেশন আছে একটা ওভারভিউ দেওয়াবো আপনাকে। আমি নিশ্চয়ই আপনারা নতুন করে পড়াবো না, এগুলো সব বইতে আছে এবং আপনি নিশ্চিত পারেন, আমার প্রত্যাশা সহজ টপিক। আমি শুধু এক্সাম্পল দেখাবো, মানে এই প্রত্যেকটা এক্সাম্পলের ভিতরে রুলস রেগুলেশন যা দরকার সব আছে। প্রথমত আসেন, তাসকিয়া ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ভাই আপনি বুঝে গেছেন, আমি এখানে রুল বুঝাবো না। ইউ, এই যে ওয়া অথবা ইউ, একটু বলেছি না, ওয়া অথবা ইউ, এই সাউন্ডের আগে আর্টিকেল কি বসে, এ বসে, তাহলে ইউনিভার্সিটি আছে। এই রুল না বললে হবে যদি শব্দগুলো মুখস্থের মতো রাখতে পারেন। তাহলে তাসকিয়া ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তারপর হি ইজ অ্যান অনেস্ট পারসন, ওই যে অ্যান অনেস্ট পারসন, হ অনেস্ট তো বলি না, অ্যান বলি। তারপর শি ইজ এন এমবিবিএস, ভাই এমবিবিএস তো বুঝেন তাই না, ইজ এমবিবিএস। এমবিবিএস বলতে গেলে প্রথম যে এমটা বলি, এম এর শুরুতে কিন্তু এ বলি, এ ইজ এমবিবিএস, এই জন্য আর্টিকেল আমরা এন লিখতে হয়। সেম পরীক্ষা আসছে এটা ভাই, পুট এন এইচ হিয়ার, এইচ, এইচ বলতে কিন্তু আর এ আগে আছে, তার মানে এ সাউন্ডটা কিন্তু আগে আছে, ভাইয়েল সাউন্ড আছে, এই জন্য আমরা বলতে হয় পুট এন এইচ হিয়ার। অনলি আ ফিউ বয়েজ আর দেয়ার, ভাই এটা রুলস আকারে পড়ানো হয় বা বইতে থাকে, আপনি রুলস আকারে না পড়ে ডাইরেক্ট পড়েন। অনলি আ ফিউ, অনলি আ লিটল, এটা আপনি নিশ্চয়ই কাউন্টেবল আনকাউন্টেবল নাউন পড়তে গিয়েও পড়েছেন। তাহলে অনলি আ ফিউ, অনলি আ লিটল, অনলি আ ফিউ কাউন্টেবল নাউনকে রেফার করে, অনলি লিটল আনকাউন্টেবল নাউনকে রেফার করে। দেন অ্যান অরেঞ্জ, 7 নম্বর বাক্য খেয়াল করেন, অ্যান অরেঞ্জ ইজ রাউন্ড, এটার মানে কি, মানেও লিখে রাখছে, অল অরেঞ্জেস আর রাউন্ড, মানে অ্যান অরেঞ্জ ইজ রাউন্ড মানে এই না যে একটা অরেঞ্জ রাউন্ড, অ্যান অরেঞ্জ ইজ রাউন্ড বলতে বোঝায় মানে অরেঞ্জেই গোল। সেম এখানে আসেন, এ চিলড্রেন নিডস লাভ, মানে একটা বাচ্চার ভালোবাসা দরকার না, এই এ চিলড্রেন মানে হলো অল বাচ্চাদেরই ভালোবাসা দরকার। ওকে ভাই, তারপর আসেন, এ নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার, এ নিউটন মানে একজন নিউটন না, মানে নিউটনের মতো মানুষরা প্রতি বছর জন্মগ্রহণ করে না, বোঝাচ্ছে নিউটনের মতো মানুষদেরকে রেফার করছে। দেন আই সি ইউ আর নজরুল, এই বাক্যটা আমাদের পরীক্ষার প্রশ্ন আসে, আই সি ইউ আর নজরুল মানে কি, আই সি ইউ আর নজরুল পরীক্ষার প্রশ্ন আসছে, এটা দিয়ে আমাদের পরীক্ষার প্রশ্ন আসছে, মানে আমি তোমাকে তো নজরুল পাইছি নাকি, আই সি ইউ, আই সি আমি দেখি, ইউ আর এ নজরুল, তুমি একজন নজরুল না, তুমি একজন নজরুল না, তুমি নজরুলের মতো, এখানে কম্পারিজন বোঝাচ্ছে। দেখেন লিখেছি আমি কম্পারিজন, এটা কমন নাউন হয়ে যায়। এই নজরুল শব্দটা অবশ্যই প্রপার নাউন না ভাই, জিনিস পড়াইছি সেই নাউনের ক্লাসে, নজরুল শব্দটা অবশ্যই প্রপার নাউন আমরা চিনি মূলত, বাট এইটা এখানে কিন্তু ভাই কমন নাউন, কারণ কখনোই প্রপার নাউনের আর্টিকেলে বসে না, মানে আর্টিকেল বসে না, তাই না? তাহলে আই সি আমি দেখি, ইউ আর নজরুল তুমি নজরুলের মতো বোঝাচ্ছে, কম্পারিজন বোঝাচ্ছে, এবং এটা অবশ্যই কমন নাউন। ওকে, তারপর আসেন ভাই, হি লিডস আ মোস্ট আনহ্যাপি লাইফ, এখানে এই যে এ মানে কিন্তু ভেরি, হ্যাঁ অর্থ দিচ্ছে এটা, হি লিডস আ মোস্ট আনহ্যাপি লাইফ। তারপর দেখেন, হি ইজ দ্য ফার্স্ট বয় টু অ্যাটেন্ড দ্য ক্লাস, এটা নিশ্চয়ই জানেন ভাই, অর্ডিনাল নাম্বারের কথা বলে রাখছি এখানে, অর্ডিনাল নাম্বার নিশ্চয়ই চেনেন, কার্ডিনাল আর অর্ডিনাল। কার্ডিনাল মানে হলো অঙ্কবাচক সংখ্যা 1 2 3 4 5, আর অর্ডিনাল মানে হলো ক্রমবাচক সংখ্যা 1st 2nd 3rd 4th। এই যে ক্রমবাচক যে সংখ্যাগুলো আছে মানে অর্ডিনাল নাম্বার, তাদের আগে আমরা আর্টিকেল দি বসাই, এটাই এখানে বলছি। তাহলে হি ইজ দ্য ফার্স্ট বয়, এবং আমরা জানি অর্ডিনাল নাম্বারের পরে যদি ভার্ব আসে তাদেরকে আমরা ইনফিনিটিভ বানাই, এটা আমি পড়াইছিলাম আপনাদেরকে রাইট ফর্ম ভার্বের সময়। তাহলে হি ইজ দ্য ফার্স্ট বয়, দা ফার্স্ট আমাদের এখানকার মূল কথা। তারপর হি ইজ ইন আ টেম্পার, ভাই এটার মুখস্থের মতো রাখতে হবে, কারণ এটাতে আমরা বলি কিছু এক্সপ্রেশন আছে যেগুলোতে কোনো গ্রামার টামার নাই। কেমন, হি ইজ ইন আ টেম্পার, এই যে ইন এ বডি, ইন এ নাটশেল, ইন আ ফিক্স, ইন আ হারি, আমরা ইডিয়মস আকারে এগুলো পড়ি যে, এই জন্য এখানে এটা হি ইজ ইন এ টেম্পার। তারপর আসেন 14, দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমেল, এখানে কি দ্য কাউ বলতে একটা নির্দিষ্ট গরুর বুঝাইতেছে, গরুর সব গরুই বলছে, গরু একটা মানে প্রয়োজনীয় প্রাণী, এটা এই জায়গায় লিখেছি,
দা প্লাস সিঙ্গুলার কমন নাউন, এই যে কাউটা এখানে সিঙ্গুলার কমন নাউন আকার বসা আছে। ডিসক্রাইবিং দ্য হোল মানে পুরো কাউ জাতিরে বোঝাচ্ছে, কাউর পুরো 14 গোষ্ঠীরই বোঝায়। তারপর আসেন ম্যান ইজ দ্য নোবেলেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। ভাই জানেন ম্যান মানে মানব জাতি, ম্যান উইমেন এদের আগে আর্টিকেল বসবে না। এবং দ্য নোবেলেস্ট কেন হইল আপনি নিশ্চয়ই জানেন, সোলিভার আর্টিকেল দিয়ে বসে। তারপর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা নিশ্চয়ই বুঝে গেছেন এই কথাই। অনেস্টি একটা কেমন শব্দ জানো ভাই? অ্যাবস্ট্রাক্ট নাউন, জানেন অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল দিয়ে বসে না, কোনো আর্টিকেল বসবে না, এবং আমরা সোলিভার আর্টিকেল দিয়ে বসাই। তারপর দ্য আর্থ, পৃথিবীতে যাহা এক তাদের আগে আর্টিকেল দিয়ে বসাই দেবে, আপনি যে নিশ্চয়ই জানেন আর্থ তো একটাই, তাহলে দ্য আর্থ ইজ রাউন্ড। তারপরে আই কট হিম বাই দ্য হ্যান্ড, আমি তারে হাত দিয়ে ধরছি। এই বাই দ্য হ্যান্ড মানে কিন্তু আই কট হিম বাই হিজ হ্যান্ড, আই কট হিম বাই হিজ হ্যান্ড, খেয়াল রাখেন একই টাইপের কথা বলছে। এই যে হি পুলড মি, হি পুলড দ্য বয় বাই দ্য ইয়ার, বাই দ্য ইয়ার মানে বাই হিজ ইয়ার, হি পুলড দ্য বয় বাই হিজ ইয়ার, ওকে। তারপর হি ভিজিটেড ক্যানাডা, সে ক্যানাডায় গেছে, মানে যেই দেশগুলো ক্যানাডার মতো আছে এক শব্দ যাদের আগে আমরা আর্টিকেল দিয়ে লিখার দরকার হয় না, নির্দিষ্ট কয়েকটা দেশ আছে যাদের আগে আমরা আর্টিকেল দিয়ে লিখি, লাইক দ্য ইউএসএ, ইউকে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড আরব আমিরাতস, নেদারল্যান্ডস একটা ব্যতিক্রমী জিনিস, মালদ্বীপস, ফিলিপিন্স, এগুলো ভালো করে ঠাটা ভাঙা মুহূর্তের মতো রাখতে হবে, কমপক্ষে এই 2-3 খানে। নেদারল্যান্ডস, মালদ্বীপস, ফিলিপিন্স, এদের নামের সাথে এস আছে, আবার এদের আগে আর্টিকেল দিয়েও কিন্তু লিখতে হবে। দ্য নেদারল্যান্ডস, দ্য মালদ্বীপস বা দ্য ফিলিপিন্স, দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য ইউএই, ওকে। মোটামুটি আমার কথাবার্তা শেষ, আর কয়েকটা দিয়ে আমরা আর্টিকেলের কথা ডান করবো। এই 21 নম্বরটা দিয়ে বিশেষ পরীক্ষার প্রশ্ন আসে ভাই, হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, মানে কি ভাই? হি স্পিক্স ইংলিশ, ইংরেজিতে কথা বলে, লাইক দ্য ইংলিশ ইংরেজদের মতো। এই জিনিস আপনি নিশ্চয়ই পাবেন কারেকশন আকারে, আমিও দেখাবো। প্রথম কথা হলো নেশন আর ল্যাঙ্গুয়েজ, পার্থক্য কি ভাই? মানে ভাষা বোঝাতে আমরা আর্টিকেল, মানে ভাষা বোঝাতে আমরা আর্টিকেল দিয়ে লিখতে হয় না, আর জাতি বোঝাতে আর্টিকেল দিয়ে লিখতে হয়। যেমনটা আমরা দেখছি হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে, তারপরে ভাষার আগে আর্টিকেল দিয়ে বসে না। আর সেকেন্ডটা হি স্পিক্স লাইক দ্য ইংলিশ, ইংরেজদের মতো কথা বলে, জাতির আগে আমরা আর্টিকেল দিয়ে বসাই, এটা নিশ্চয়ই জানেন। তাহলে হি স্পিক্স লাইক দ্য ইংলিশ, ভাষার আগে আর্টিকেল দিয়ে বসাই না, তবে যদি ওই ভাষাভাষী জনগোষ্ঠীকে বা ওই জাতিকে বোঝাতে কোনো আর্টিকেল দিয়ে বসাই। দিস ইজ দ্য বেটার অফ দ্য টু, ভাই এই জিনিস আমি পরে আসছি ডিগ্রি টপিকের সময়। দিস ইজ দ্য বেটার অফ দ্য টু মানে দুইয়ের মধ্যে কোনটা ভালো বোঝাতে আমরা আর্টিকেল দিয়ে ব্যবহার করি। দিস ইজ দ্য বেটার অফ দ্য টু মানে এই দুইটার মধ্যে ভালো হলো এটা, এই যে যেটা বেটার শব্দটাকে আমরা আর্টিকেল দিয়ে লিখলাম, তাহলে দিস ইজ দ্য বেটার অফ দ্য টু। হি ইজ দ্য স্মার্টার অফ দ্য টু, হি ইজ দ্য টলার অফ দ্য টু। দেন দ্য মোর দ্য মেরিয়ার, দ্য মোর দ্য মেরিয়ার, এগুলো আমরা সবাই নিশ্চয় জানি, ডাবল কম্পারেটিভ আকারে আমরা ডিগ্রি টপিকের সময় দেখেছিলাম, তাই না? দ্য মোর দ্য মেরিয়ার, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তারপরে 24, আই ওয়ান্ট টু বাই আ পিয়ানো ফ্লুট বাট আই ক্যান্ট প্লে দ্য পিয়ানো ফ্লুট। ভাই নর্মালি আমরা এই পিয়ানো আর বাদ্যযন্ত্র আগে আর্টিকেল দিয়ে বসাই। আমি কিনতে চাই একটা পিয়ানো অথবা একটা ফ্লুট, কিন্তু যদি আমি খেলা করতে চাই বুঝাই তখন বাই দা আমরা লিখি, যে প্লে দা পিয়ানো মানে বাদ্যযন্ত্র দিয়ে খেলা করা বুঝাতে আমরা প্লে দা পিয়ানো ফ্লুট বলি। আর যদি নর্মালি একটা ফ্লুট অথবা পিয়ানো নিয়ে কথা বলি তখন আমরা এ পিয়ানো এ ফ্লুট বললাম। তারপর দ্য রাইস অফ দিনাজপুর ইজ চিপ, দ্য স্টেডি অফ হাতেম তা ইজ ফেমাস। ভাই এই জিনিস বুঝাইছি আগেও, কি সেটা? রাইস শব্দটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা জানি, এখানে এই যে চেরিটি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে অবশ্যই আর্টিকেল বসে না, আর্টিকেল দিয়ে বসে না। তবে আমরা আর্টিকেল দিয়ে যদি বসাই তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়, তখন সেটা কিন্তু আর কমন নাউন হয়ে যায়। ভাই জানেন এই জিনিস। তাহলে দ্য রাইস অফ দিনাজপুর, দিনাজপুরের চাল, এটা বুঝে গেছি। তাহলে দেখেন রাইসের আগে নর্মাল আর্টিকেল দিয়ে বসবে না, ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে অবশ্যই আর্টিকেল দিয়ে বসবে না, তবে সেটা যদি নির্দিষ্ট হয়ে যায়, যেমনটা বলছে দিনাজপুরের চাল, তখন এটা কমন নাউন হয়ে গেছে, ফলে আর্টিকেল দিয়ে বসাইছি আমরা। হ্যাঁ, এটাই বোঝানোর জন্য আমি এখানে লিখছি দ্য রাইস অফ দিনাজপুর ইজ চিপ, দ্য চেরিটি অফ হাতেমদা ইজ ফেমাস। তারপর আসেন হি এন্টার্ড দ্য থিক অফ দ্য ফরেস্ট, দ্য চাইল্ড লাইকস দ্য ইয়েলো অফ অ্যান এগ। এই যে দ্য থিক মানে কি? সে প্রবেশ করছে দ্য থিক অফ দ্য ফরেস্ট মানে ফরেস্টের একবারে ভিতরের অংশে সে প্রবেশ করছে। দ্য থিক মানে ভিতরের অংশ। দ্য চাইল্ড লাইকস, বাচ্চাটায় পছন্দ করে দ্য ইয়েলো অফ অ্যান এগ মানে ডিমের ইয়েলো অংশটা মানে কুসুমটা রেফার করতেছে। তারপর আসেন আই টক টু হিম বাই ফোন, এই জিনিস আমি প্রিপারেশনের সময় নিশ্চয়ই বিস্তারিত বুঝাইছি। বাই ফোন আমরা লিখি, আর যদি আর্টিকেল আসে অথবা ডিটারমিনার আসে তখন আমরা ওভার দ্য ফোন বলি। তাহলে বাই ফোন ওভার দ্য ফোন খেয়াল রাখলে হয়, বাই ফোন ওভার দ্য ফোন। তারপর আসেন 28, I usually had breakfast at 7 AM but yesterday I had it earlier as we had a good
ব্রেকফাস্ট। মানে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ আদার আগে আর্টিকেল বসাই না, তবে যদি ভালো কোনো একটা অ্যাজেটিভ দিয়ে যদি আমরা লিখি তখন আমরা কি লিখি, আর্টিকেল এ লিখি। তারপর 29, উই গো টু স্কুল রেগুলারলি বাট মাই ফাদার ওয়েন্ট টু দ্য স্কুল ইয়েস্টারডে টু মিট মাই টিচার্স। এখানে পার্থক্য কি ভাই, স্কুল আর টু স্কুলে পার্থক্য হলো যার যেখানে যাওয়ার কথা সে নর্মালি সেখানে গেলে কোনো আর্টিকেল দিয়ে লেখার দরকার নাই, বাট যার যেখানে যাওয়ার কথা না সে গেল তার আগে আর্টিকেল দিয়ে লিখি। ভাই বাপে তো আর বাচ্চা তো স্কুলে যাবেই, নর্মাল কথা, ফলে আমরা উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, আমরা স্টুডেন্ট। আর আমার বাপে যদি স্কুলে যায়, উনি আমার জন্য স্কুলে যাবেন, নিশ্চয়ই তিনি নিয়মিত যান না, রেগুলার যান না, অভ্যাসগত কর্ম না ওনার, তাহলে আর্টিকেল দিয়ে আমরা লিখছি। তার মানে যে যেখানে যায় নর্মালি সেখানে উনি গেলে উই গো টু স্কুল, দা স্কুল বলবো না, বাট আমার বাবা যদি স্কুলে যান আমার জন্য, তখন নিশ্চয়ই কি লিখবো আমরা, মাই ফাদার ওয়েন্ট টু দা স্কুল। এখানে কথা, এটা বিশেষ পরীক্ষার প্রশ্ন আসে এটা ধরে, এবং এই কথাটার মতো হসপিটাল দিয়ে প্রশ্ন আসছে, হসপিটাল। তারপর আসেন, আই হ্যাভ রেড শেখ সাদি, আমি শেখ সাদিরে পড়ছি, হ্যাঁ আই হ্যাভ রেড শেখ সাদি মানে শেখ সাদির বই পড়ছি, শেখ সাদির বইকে রেফার করছে এখানে, হ্যাঁ। এন্ড দেন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ নেভার টেল লাই, এই কথা নিশ্চয়ই আপনারা জানেন, যে জিনিস সত্য কিন্তু একটাই, মিথ্যা কিন্তু অনেকটি। এটা একটা প্রবাদের মতো আমরা পড়ি আমাদের ট্রান্সলেশন আকারে পরীক্ষার প্রশ্ন। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সৎ কথা মানে সত্য কথা বললেন, নেভার মিথ্যা কথা বললেন মানে কখনো মিথ্যা কথা বললেন না। এটা এখানে বলছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলো, মানে সত্য কথা একটাই কিন্তু ভাই, মানে যিনি সত্য কথা বলেন ওনার বর্ণনা আজকে যা 2 বছর পরে তাই, আর যিনি মিথ্যা কথা বলেন তাইলে তিনি দেখবেন আজকে এক কথা বলছেন, দুপুরে এক কথা, বিকেল আরেক কথা। অথবা ধরেন একাধিক মানুষ মিলে একটা দল করে, ফর এক্সাম্পল রাজনৈতিক দল করে, ওনাদের কোনো একটা কন্ট্রিবিউশনের কথা বলতে চান, যদি ওনারা মিথ্যুক হয়ে থাকেন তাহলে দেখবেন, আমি ধরেন প্রেসিডেন্ট, আমি বললাম একটা তথ্য, আমার সেক্রেটারি বললো আরেকটা তথ্য, আমার আরেকজন নেতা বললেন আরেকটা তথ্য, মানে মিথ্যা কথা একরকম হয় না, মিথ্যা কথা সবসময় অনেক রকম হয়, আর সত্য কথা দেখবেন সবসময় একরকমই হয়, মানে এখানে কোনো ইকুইভোকাল কিছু থাকে না। ওকে ভাই, অনেক কথা বলে ফেলছি, কয়েকটা প্রশ্ন সমাধান করে আমরা আর্টিকেলের ইতি টানতে হবে, করেন। এই যে 1 নম্বর প্রশ্নের কথা বলছিলাম, বিশেষ পরীক্ষা আসছে, হয়ে গেছে ভাই। আসেন আমরা উত্তর করি, হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড হার্ট অ্যাটাক। ভাই রোগ হইলে তো মানুষ হসপিটালে যাবে, এটা স্বাভাবিক বিষয়, তাই না? যেটা স্বাভাবিক বিষয় সেটার আগে কিন্তু আর্টিকেল লিখতে হয় না, যেটা অস্বাভাবিক সেখানে আর্টিকেল লিখবো। আমি তো স্টুডেন্ট, আমি স্কুলে যাবোই, আমার বাপে তো আর স্টুডেন্ট না, হেঁটে স্কুলে যাবো কিনলেই, হেঁটে স্কুলে গেলে আমার জন্য যাবে, তখন এটা অস্বাভাবিক হবে। তার মানে আমার স্কুলে যাওয়ার কথা, আমি গেলে তো নর্মাল শব্দ আসবে, কোনো আর্টিকেল নাই, বাট আমার জন্য কেউ একজন যাচ্ছে, কোনো একটা স্পেশাল অকেশনে যাচ্ছেন, নিশ্চয়ই আর্টিকেল দিয়ে বসবে তখন। তাহলে হি ওয়েন্ট টু স্কুল, আমাদের উত্তর এখানে সি হওয়ার কথা, ইয়াস, হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে গেছে। ওয়েন্ট টু দা স্কুল আমরা কিন্তু বলি না, অটোমেটিকলি বলি না, হি ওয়েন্ট টু হসপিটাল, সেই হসপিটালে গিয়েছে, তারপর হয়েছে বিকজ হি হ্যাড আ হার্ট অ্যাটাক, তার একটা হার্ট অ্যাটাক হয়েছে। তারপর আই স ড্যাশ আইড ম্যান, ভাই ওয়ান আইড ম্যান, আমি বলেছিলাম না ইউ অথবা ওয়া, ইউ অথবা ওয়া, এরকম সাউন্ডের আগে আর্টিকেল কি বসে, এ বসে। তাহলে আই স আ আই স আ ওয়ান আইড ম্যান। তারপরে হি ইজ আ, এই যে ইউরোপিয়ান শব্দটা মুখস্থ করার কথা বলছিলাম, ইউ অথবা ওয়ার মতো কিন্তু সাউন্ড আছে। তাহলে হি ইজ, এন কিন্তু বলা যাবে না ভাই, আমরা কিন্তু লেটার দেখে এন লিখি না, সাউন্ড দেখে। আর মুখস্থ করার কথা বলছিলাম, ইউ অথবা ওয়া, এই সাউন্ডের আগে আর্টিকেল কি বসে ভাই, এ বসে। হি ইজ আ ইউরোপিয়ান, সে একজন ইউরোপিয়ান। ওকে ভাই, মোটামুটি এই ছিল আপনাদের সাথে 4টা টপিকের বিস্তারিত ডিসকাশন। শুরুতে আমরা ডিসকাস করেছিলাম কি নিয়ে বলেন তো, ড্যাংলিং মডিফায়ার নিয়ে। খুব সহজ একটা জিনিস, যদি আমি আবার বলতে চাই, সেটা হলো কমা দিয়ে 2 পাশ থাকবে, কমার পরে পূর্ণাঙ্গ কথা থাকবে, কমার আগে অপূর্ণাঙ্গ কথা থাকবে, ভাঙাচোরা কথা। কমার আগের কথাটা, কমার আগের ভাঙাচোরা কথা দ্বারা যারে বোঝায়, কমার পরে সেই বসবে। তারপর আমরা দেখেছিলাম সাবজেক্টিভ টপিকটা, খুব ঘাটতারা টপিক, খুব ইম্পর্টেন্ট। কেউ চায় কেউ একটা কিছু করুক, রূপা ইজ মডার্ন দিয়ে আমরা অনেকগুলো শব্দ খেয়াল রেখেছি, এগুলোর মুখস্থ মতো রাখা একটু বেশি জরুরি ভাই, কারণ এগুলো যদি কোনো শব্দে থাকে, বাক্যে থাকে, তাদের পর দ্যাট ক্লজ আসলে দ্যাট ক্লজের পর সাবজেক্ট যাই হোক, ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম বসবে।
এগুলো গ্রামারের অন্য কোনো রুলস রেগুলেশনের সাথে যাবে না, ফলে এই শব্দগুলো মুখস্থের মতো রাখা খুব দরকার। রূপা ইজ মডার্নকে সাবজাংটিভ। তারপর কন্ডিশনাল তো খুব জোস টপিক, নিশ্চয়ই আপনি ভালো বুঝে গেছেন, ভালো পারেন। স্টিল অনেক প্র্যাকটিস করতে হবে, কারণ পরীক্ষা প্রশ্ন নিশ্চয়ই আপনি পাবেন, আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারছি তেমনটা। দেন আমরা পড়েছি আর্টিকেল নামে একটা অসহায় টপিক, সহজও বটে, পরীক্ষা মাঝে মাঝে প্রশ্ন আসে। ভালো থাকবেন, প্র্যাকটিস ক্লাসে দেখা হবে। আপনি নিজেও আপনার হাতে যে মোটা বই আছে ওই বই ধরে প্র্যাকটিস করতে থাকেন। আমাকে দোয়া রাখিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।